আসসালামু আলাইকুম সবাইকে কমার্স একাডেমি আর্টস একাডেমির পক্ষ থেকে স্বাগতম। শোনা যাচ্ছে সব ঠিক আছে? আচ্ছা, একটু এই রাফি রাফি দাঁড়া 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 শুন, যে ক্লাসগুলো আগে একটু সব দিয়ে দে গ্রুপে। হ্যাঁ, ওইটা দিয়ে দে, নাহলে পোলাবেন কেউ জানবে না। আমাদের 8টা বাজে শিডিউল ছিল। স্যার কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। অনেকদিন পরে আপনার সাথে লাইভ ক্লাসে আপনারা সবাই জয়েন করেন, তারপর আস্তে ধীরে আমরা ক্লাসও শুরু করবো, কথা বলবো ইনশাল্লাহ। অলরেডি তো 6-7 জন চলেও আসছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমি ইকবাল। হাই স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটা কাজ কর, তোর একটু পারলে তোদের বন্ধু বান্ধবদেরকে বলে দে, শেয়ার করে দে, মেনশন দে, যা যা করার লাগে কর, ঠিক আছে? আমরা তারপর ক্লাসটা শুরু করব। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তো পোলা বাইনে অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলতেছে, স্যার টিটোরদের সেকেন্ড পার্টে একটু সমস্যা আছে। লজিক গেট যেহেতু অনেক আগে করাইছিলাম, যেহেতু 24 বেজে গেছে, এখন 25 এবং 26 আছে, তো 25 বেজের জন্য তৃতীয় অধ্যায় সেকেন্ড পার্টটা ইম্পর্টেন্ট। এবং আমরা অলরেডি পঞ্চম করাচ্ছি, চতুর্থ করাই ফেলছি। এই ইয়ার তোমাদের চতুর্থ করাবো, পঞ্চমও করাবো, মানে সেকেন্ড ইয়ারে যে টাইমগুলো বাকি আছে। তো আমাদের তৃতীয়দের সেকেন্ড পার্টটা একটু রিপিট করার প্রয়োজন আছে, এই জন্য তৃতীয়দের সেকেন্ড পার্টটা তোমাদের লাইভ ক্লাসের মাধ্যমে শেষ করে দিব রেগুলার। বুধবার এবং বৃহস্পতিবার আমি লাইভ ক্লাস পাবো। ওয়ালাইকুম আসসালাম। তো ওই দুটা লাইভ ক্লাসে এরকম কন্টিনিউ করে সেকেন্ড পার্ট শেষ করে দিব। তারপর ফার্স্ট পার্ট লাগলে ফার্স্ট পার্ট, নাইলে আমরা একটা কাজ করব, প্রথম দ্বিতীয় অধ্যায় ধরে ফেলবো। ওগুলো থিওরি, তো থিওরিগুলো একটু আলোচনা কম করতে চাই স্যার, আমাদের একটু বিরক্ত লাগে, কিন্তু ইনশাল্লাহ করব। ঠিক আছে স্যার? ওয়ালাইকুম আসসালাম। একটা কাজ কর, সবাইকে একটু মেনশন দিয়ে দে আর একটু শেয়ার দিয়ে দে, আমরা ক্লাস শুরু করে দিব। 40 বাজে 45 শুরু করব, ঠিক আছে? আর যেহেতু অনেকদিন পর ক্লাসে, আজকে ক্লাস একটু কম নিব, একটু কথা বলবো তোদের সাথে। এখন লাগছে না, প্রয়োজন নেই। দেশ স্বাধীন হওয়ার পরে তোরা জারগুমি ছাড়লি না। হুম। এই তো আলহামদুলিল্লাহ। রাতুল, তোমাদের কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম স্যার। একেবারে খাতা কলম নিয়ে বসে যাইস, ঠিক আছে? কথার ফাঁকে ফাঁকে ইনশাল্লাহ আমরা এই অধ্যায়ের কিছুটা বেসিক আমরা জেনে যাবো ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিচ্ছ। জি ভাই, ভালো আছি আপনাদের দোয়ায়। আপনাদের কি অবস্থা? না, তোরা অটো পাস কেন বলছ নিজেদেরকে? তোরা তো অটো পাস না রে বাবা। তোরা তো পরীক্ষা দিছ, 6-7টা কষ্ট করে দিছস না? তো এগুলোর উপরে ম্যাপিং করে তো নাম্বার দিবে। অটো পাস কেন বলছ নিজেদেরকে? ওয়ালাইকুম আসসালাম। জিদান, কি অবস্থা? কেমন আছিস অনেকদিন পরে? ওয়ালাইকুম আসসালাম। রোহান, কি অবস্থা? অটো পাস না, অটো পাস না রে বাপ, অটো পাস না, অটো পাস বলিস না। তোরা তো পরীক্ষা দিছস, অটো পাস কেন বলিস নিজেদেরকে? এই আমি সবাইকে দিছস? হ্যাঁ, এই বেটা বেয়াদব। ওয়ালাইকুম আসসালাম। বিয়ে ভাইয়া, কাইফা হালুকা? এই তো আলহামদুলিল্লাহ। তোদের কি অবস্থা? আমরা 45 শুরু করবো, হ্যাঁ? 24 বেজের সাথে অনেকদিন পর দেখা, অনেক পোলাপাইন আসতেছে, ভালো লাগতেছে। যে মনে রাখছিস তোরা, মানে দেখা মানে এখানে আর কি, এখানে যেমন অনেক পোলাপাইন এসে খবর নিচ্ছে, এটা দেখে ভালো লাগতেছে আমার দেখে। 24-এর গলায় মালা, 25 কেন অবহেলা? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি? আমি কি জানি স্যার, লুকিং। এটা কি কই ইয়া করলি রে বাপ? দেখিয়ে দিয়েছে, কেউ দেয়নি। আলহামদুলিল্লাহ। আসবে কি অবস্থা ভাই? এটা আলহামদুলিল্লাহ, তোদের দোয়ায়। আসি, দেখা সাক্ষাৎ করে যাইস। তোরা তো একবার কোচিং থেকে চলে গেলে আর দেখা সাক্ষাৎ করস না, পাত্তাও দেস না আমাদেরকে আর। আসো, কথার ফাঁকে ফাঁকে আমরা একটু ক্লাস শুরু করে দিই, ঠিক আছে? ওকে। বিয়ে কখন খাচ্ছি ভাইয়া? ইনশাল্লাহ ইনশাল্লাহ। তোর একটু দোয়া কর,
দিয়া খাওয়াবো ভাইয়া, তাহলে আমাদের পক্ষে আসলে ভাইয়া কারো পক্ষে বিপক্ষে না কেন, পক্ষে বিপক্ষে যদি কথা বলতে যায় অনেক কথা, বাদ দে, আমরা শুরু করি। আসিস একদিন, সামনাসামনি কথা বলবো, যারা যারা কমেন্ট করতেছস, চেনা পরিচিত মুখ, কথা বলবো তখন সামনাসামনি চার আড্ডা ইনশাল্লাহ কথা বলবো, যদিও চা খাওয়া কমাই দিয়েছি। আসো, আমরা আজকে আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তির যে অধ্যায়টা, সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়, যেটার নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস। এই তৃতীয় অধ্যায়ে দুইটা অংশ থাকে। একটা নাম হচ্ছে প্রথম পার্ট, যেটাকে সংজ্ঞা পদ্ধতি বলা হয়। স্যার ক্লাস কি 2025 করতে পারবো? বসো, উই আর কামিং সুন ইনশাল্লাহ। আয় 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 আয়। ওকে। তৃতীয় অধ্যায়ের প্রথম পার্ট হচ্ছে সংখ্যা পদ্ধতি, দ্বিতীয় পার্টটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। এই আমরা এখানে একটু বাড়তি কথা না বলে পড়া শুরু করি, বাকিরা বিরক্ত হবে, তোদের সাথে ইনশাল্লাহ সামনে কথা হবে। ডিজিটাল ডিভাইস, এখন এই ডিজিটাল ডিভাইসটা একটু কঠিন স্যার, আর এখান থেকে নাম্বার তোলাটা এক এক প্রকার বলতে গেলে সহজ, যারা ম্যাথমেটিক্যালটা ভালো বোঝে, আবার একটু কঠিনও। এখন তোমার যদি এটাকে সহজ করতে হয়, অবশ্যই অনুশীলন করতে হবে বেশি বেশি। এখানে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, সামনে গেলে দেখবা, ওই জিনিসগুলো আমরা অনুশীলন করব। তো এই ডিজিটাল ডিভাইসের প্রথম যে অংশটা, সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। ঠিক আছে, এই বুলিয়ান অ্যালজেব্রাটা নিয়ে আমরা আলোচনা করব। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার আপনি বলতেছেন ডিজিটাল ডিভাইস মানে আমরা একটা ডিভাইস নিয়ে কাজ করব, ডিভাইস রিলেটেড কিছু, ওই ডিভাইসে স্যার অ্যালজেব্রা যে জিনিসটাকে আমরা সব সময় বিরক্ত চোখে দেখি, হেড করি, ওই গণিতের কাজটা এখানে কি? অবশ্যই এটার সাথে এটা সম্পর্ক আছে, সম্পর্ক নিয়ে অন্য কোনো দিন আলোচনা করব। এখন যদি একসাথে ডিটেলস পড়ানো শুরু করি, তখন তোমার মাথার উপর দিয়ে যাবে। এগুলো আমরা আস্তে আস্তে ক্লাসের ফাঁকে ফাঁকে ক্লিয়ার করব। যখন একটা একটা আস্তে আস্তে বেসিক একটু একটু আস্তে আস্তে ক্লিয়ার করতে থাকবো, তখন দেখবি যে তোর এই জিনিসটা দেখতে ভালো লাগতেছে। হ্যাঁ আচ্ছা, এটার সাথে এটা ছিল, এরকম সম্পর্ক ছিল, তাই হয়তো এটা পড়া ছিল স্যার। এখন বোঝার দরকার নাই এটার সাথে এটা কি সম্পর্ক, শুধু এটা মাথায় রাখ। ডিজিটাল ডিভাইসে আমাদের যে প্রথম টপিক, তার নাম হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। ঠিক আছে স্যার, তার নাম হচ্ছে কি বুলিয়ান অ্যালজেব্রা। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু সামনের দিকে আগাই। অনেকে কমেন্ট করতেছো, দুঃখিত কমেন্ট গুলো দেখতে পাচ্ছি না, এই একটা স্লাইড শেষে অবশ্যই কমেন্ট গুলো দেখবো। ঠিক আছে ভাই, সবারই আনসার দিব। ওকে, আমাদের এই বুলিয়ান অ্যালজেব্রা থেকে প্রথমে যে জিনিসটা জানতে হবে, সেটা হচ্ছে এই বুলিয়ান অ্যালজেব্রা জিনিসটা আসলে কি। বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রা প্রথমে আবিষ্কার করেছে জর্জ বুল। 1854 সালে জর্জ বুল গণিত ও যুক্তিকে একসাথে করে নতুন একটা অ্যালজেব্রা আবিষ্কার করেন, যার নাম হয় কি বুলিয়ান অ্যালজেব্রা। ঠিক আছে, এখানে হয়তো লিখলে দেখবি যৌক্তিক চল, এখানে অনেক কঠিন কঠিন কথা আছে, এই কথাগুলো তোর না জানলেও হবে। তোকে আমি যেভাবে বলছি সহজ কথা এভাবে মাথায় রাখ। এই যে 1854 সালে জর্জ বুল গণিত ও যুক্তিকে একত্রিত করে নতুন যে অ্যালজেব্রা আবিষ্কার করে, তাকে কি বলে? বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়। ঠিক আছে, এই যে 1854 সালে জর্জ বুল বুলিয়ান অ্যালজেব্রা প্রবর্তন করেন। ঠিক আছে, বুলিয়ান অ্যালজেব্রা কার জন্য? বুলিয়ান অ্যালজেব্রা অবশ্যই ওই যে ওই ডিভাইস গুলোর জন্যই আমরা পড়তেছি। এই ডিভাইস গুলোকে দিয়ে কাজ করানোর জন্য এগুলোকে আমরা তৈরি করি, আর এগুলোকে নিয়ে কাজ করতে হলে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা জানতে হবে। ঠিক আছে, আর এই বুলিয়ান অ্যালজেব্রা 1854 সালে কি আবিষ্কার করেন? জর্জ বুল। কিভাবে? গণিত ও যুক্তিকে একত্রিত করে। এই যে এই ডিভাইস গুলোকে আমরা আসলে কাজ করাবো যুক্তির উপর ভিত্তি করে, মানে যুক্তিগুলোকে আমরা গণিতের সাথে রিলেট করে ফেলবো। যেমন একটু সামনে গেলে বুঝবি, তবে একটু বলি। এখানে ধর যে এই যে 1 0, এভাবে এই 1 0 দিয়ে গণিত, মানে 1 এবং 0 নাম্বার দিয়ে কাজ করানো হয়, এবং এগুলোকে যুক্তির সাথে তুলনা করানো হয়। ঠিক আছে, তো এতটুকু মাথায় রাখলে হবে। বুলিয়ান অ্যালজেব্রাটা 1854 সালে জর্জ বুল তিনি প্রবর্তন করে। কি করছেন? গণিত ও যুক্তিকে একত্রিত করেছেন, আর কিছু না। ঠিক আছে স্যার, এখন এখানে একটা লাইন দেখ। ডিজিটাল সার্কিটে, মানে আমরা যখন স্যার কাকে নিয়ে কাজ করব? ওই ডিজিটাল ডিভাইসকে নিয়ে কাজ করব। ওই ডিজিটাল সার্কিটে বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতি এই 0 এবং 1 দ্বারা প্রকাশ করা হয়। আসলে এই ডিভাইসগুলো কাজ করে স্যার বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে। এরকম, এই বিদ্যুতের উপস্থিতি অনুপস্থিতি, এটা মানে উপস্থিতি আছে, আর এটা মানে নাই। এই আছে মানে একটা যুক্তি, এই নাই মানে একটা যুক্তি। এই আছে কে রিপ্রেজেন্ট করা হয় স্যার 1 দিয়ে, এই নাই কে রিপ্রেজেন্ট করে 0 দিয়ে। এই যুক্তিটাকে এই যে আমি গণিতের সাথে একসাথে করলাম, এইটাই হচ্ছে আসলে বুলিয়ান অ্যালজেব্রা। এই যে যুক্তিটাকে যখন আমি গণিতের সাথে একসাথে করলাম, এটাকে কি বলে? বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়। স্যার কথা কি বোঝা যাচ্ছে? কথা কি বোঝা যাচ্ছে কিনা বল, শোনা যাচ্ছে কিনা, আর লাল কালার কি দেখা যাচ্ছে কিনা, এই জিনিসটা বুঝছিস কিনা বল। আমরা গণিত যুক্তিকে একসাথে করে আমরা বুলিয়ান অ্যালজেব্রাটা আবিষ্কার করি, বা মানে বের করি, এই বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে কাজ করি। আর বুলিয়ান অ্যালজেব্রাটা 1854 সালে জর্জ বুল প্রবর্তন করছেন। কথা বোঝা যাচ্ছে কিনা বল, একটু কমেন্ট করিস। ঠিক আছে, কথা বোঝা যাচ্ছে না?
স্যার কথা কি বোঝা যাচ্ছে? তোদেরকে একটা প্রশ্ন করলাম, একটা আনসার দে। আনসার না দিলে কিভাবে বুঝবো? স্যার এটা আবার বুঝান। বুঝছি স্যার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখন আসছে, দুঃখিত। আচ্ছা একটু সরলে ভালো হইতো। এই যে দুঃখিত, আমার এখানে হয়তো একটু লেটে মেসেজ আসতেছে। ও আচ্ছা, যেটা বোঝাচ্ছিলাম, বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রাটা ওই বুল, জর্জ বুলের নামকরণ থেকে আসছে। উনি 1854 সালে গণিত ও যুক্তিকে একত্রিত করেন। তুমি যদি তিতোদের প্রথম পার্ট পড়ে আসো, তোমার জানার কথা, কম্পিউটার রিলেটেড এই জিনিসগুলো যেগুলো আছে এগুলো কাজ করে বাইনারি সংখ্যা পদ্ধতিতে, মানে 0 এবং 1 এর সাহায্যে। আসলে তারা 0 এবং 1 এর সাহায্যে কাজ করে না, তারা কাজ করে এইভাবে। এই যে বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে, মানে বিদ্যুৎ আছে বিদ্যুৎ নাই। এই যে বিদ্যুৎ আছে, এই জিনিসটাকে গণিতের হিসেবে বা গণিত দিয়ে যদি রিপ্রেজেন্ট করতে 1 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এই যে বিদ্যুৎ নাই এটাকে রিপ্রেজেন্ট করতে হলে কত দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়? 0 দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়। এই যে গণিত এবং যুক্তির একটা আমরা সম্পর্ক করলাম, এটাকে আমরা বলতেছি বুলিয়ান অ্যালজেব্রা। এটাকে আমরা কি বলতেছি? বুলিয়ান অ্যালজেব্রা বলতেছি। এখন বুঝছিস কিনা বলতো? যারা যারা কমেন্ট করছিলি, সহজ কথা বুঝ। ও কাজ করতেছে বিদ্যুতের উপস্থিতি, বিদ্যুতের অনুপস্থিতি, মানে বিদ্যুৎ আছে বিদ্যুৎ নাই। এই যে বিদ্যুৎ আছেটাকে আমরা 1 দিয়ে রিপ্রেজেন্ট করি, বিদ্যুৎ নাইটাকে আমরা 0 দিয়ে রিপ্রেজেন্ট করি। এই একটা যুক্তিকে 1, এই একটা যুক্তিকে 0। এই যে যুক্তি, গণিত ও যুক্তিকে একসাথে করতেছি, এটাকে বুলিয়ান অ্যালজেব্রা বলতেছি। এটা বুঝছস কিনা বল? এই যে নাবিলা বিনতে রশিদ কমেন্ট করছিলি, বুঝছস না? এবার বল তুই আনসার দিয়ে বুঝছস কিনা। এবার তুই আনসার দিয়ে বুঝছস কিনা। বুঝলে আমি সামনের দিকে আগাচ্ছি। জি স্যার বুঝছস। এটা এটা এত ইম্পর্টেন্ট কিছু না যে এখান থেকে তোর প্রশ্ন আসবে একটু জানার জন্য, আর কিছুই না স্যার। ঠিক আছে, আর কিছুই না। তাহলে আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি, আমি একটু সরেই পড়াচ্ছি, পরের স্লাইডে চলে যাচ্ছি। আসো, এবার আসো, এটাও দরকার নেই, এই দিকে চলে আসো। স্যার দেখো, আমরা যেহেতু অ্যালজেব্রা নিয়ে কাজ করতেছি, আমাদের আমরা করতেছি কাকে নিয়ে কাজ? বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে কাজ। এখন অ্যালজেব্রা মানে কি? বীজগণিত। এখন আমাদেরকে স্যার স্যার যখন প্রথমে ক্লাস 6 বীজগণিত শেখানো হয়েছিল, প্রথমে কয়েকটা জিনিস আমাদেরকে বলছিল। একটা নাম হচ্ছে বুলিয়ান ধ্রুবক কি, একটা নাম হচ্ছে বুলিয়ান চলক কি, মানে বুলিয়ান বলে না, মানে ধ্রুবক কি চলক কি এগুলো শিখাইছিল। হয়তো স্যার ওগুলো অনেক আগে আমরা ভুলে গেছি। এখন চলক কি ধ্রুবক কি এই জিনিসগুলো একটু আমরা দেখবো। যেহেতু আমরা বুলিয়ান অ্যালজেব্রা পড়তেছি, যেন আমাদেরকে বুলিয়ান ধ্রুবক সম্পর্কে জানতে হবে। যেহেতু আমরা বুলিয়ান অ্যালজেব্রা পড়তেছি, আমাদেরকে বুলিয়ান চলক সম্পর্কে জানতে হবে। চলক কি একটু এভাবে বুঝতে তো, চলক যে জিনিসটা চলতেছে, যে জিনিসটা চলতে থাকবে ওটাকে কি বলা হয়? চলক বলা হয়। বুলিয়ান অ্যালজেব্রায় যার মান সময়ের সাথে পরিবর্তিত হয় তাকে বুলিয়ান চলক বলে। ওই যে আমরা আগে এক্স ওয়াই জেড নিয়ে কাজ করতাম না, এই এক্স এর মান এক এক সময় একটা হইতো, মান চেঞ্জ হইতো, চলতে থাকতো, চেঞ্জ হচ্ছে দেখে এটাকে কি বলতেছি? চলক। চলতেছে এভাবে মনে রাখবি। রাশি, এই যে দেখ, যে রাশি নির্দিষ্ট মান নেয় তাকে কি বলে? চলক। যেমন এ থেকে কত পর্যন্ত? জেড পর্যন্ত। আর বুলিয়ান ধ্রুবক কি? কথা বুঝিস। ধ্রুবক মানে কি? যার মান ধ্রুব, চেঞ্জ হবে না, যার মান সময়ের সাথে পরিবর্তিত হবে না বা অপরিবর্তিত থাকবে, তাদেরকে কি বলা হবে? বুলিয়ান ধ্রুবক বলা হবে, বা যার মান চেঞ্জ হবে না। এই যে বুলিয়ান অ্যালজেব্রা যার মান সময়ের সাথে অপরিবর্তিত থাকে তাকে কি বলে? বুলিয়ান ধ্রুবক বলে। বা যে রাশির নির্দিষ্ট কি আছে? মান আছে। ঠিক আছে স্যার, যে রাশির নির্দিষ্ট কি আছে? মান আছে। আর বুলিয়ান ধ্রুবক দুইটা, 0 এবং 1। স্যার বুলিয়ান ধ্রুবক দুইটা কেন? কারণ বুলিয়ান অ্যালজেব্রাটা হচ্ছে কার জন্য? আবারও বলতেছি, একটা ডিভাইসের জন্য। আর এই ডিভাইস কথা বলে কার মাধ্যমে? স্যার বাইনারি সংখ্যার মাধ্যমে, 0 এবং 1। তার মানে এখানে 0 এবং 1 বাদে কিছু নাই, 0 অথবা 1, এটা নিয়ে কাজ হবে। এডিটটা আপাতত নোট করে লিখে রাখবি, এটা আমাদেরকে পরে অনেক সাহায্য করবে। এটা অন্য কালার একটু দরকার হলে লিখবি। 0 মানে সকল না আবোধক জিনিস, 1 মানে সকল হাবোধক। ওই যে বিদ্যুতের উপস্থিতি আছে, আছে মানে একটা হাবোধক জিনিস, ওটাকে 1 দ্বারা বোঝানো হয়। ওই যে বিদ্যুতের উপস্থিতি নাই, নাই মানে একটা নাবোধক জিনিস, ওটাকে 0 দ্বারা বোঝানো হয়। এসব যুক্তি, হাবোধক যুক্তিকে আমরা 1 দ্বারা রিপ্রেজেন্ট করি, নাবোধক যুক্তিকে আমরা 0 দ্বারা রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেছে কিনা একটু বল। স্যার একটু আবার বুঝাই দেন, আমরা এখন আসছি। বুঝছস? এবার বুঝছস স্যার? এই যে এই যে পার্টটা বুঝলাম, বুলিয়ান ধ্রুবক জিনিসটা, যার মান চেঞ্জ হবে না তাকে ধ্রুবক বলি। আর বুলিয়ান ধ্রুবক, যেহেতু বুলিয়ান অ্যালজেব্রা ডিভাইসের জন্য, ডিভাইসে স্যার এই ডিভাইস কাজ করে বাইনারি সংখ্যা পদ্ধতিতে, মানে 0 এবং 1 এর মাধ্যমে। আর 0 মানে ওই যে ওইখান থেকে মনে রাখ, ওই যে বিদ্যুতের উপস্থিতি নাই, না থাকা মানে না বোধক জিনিসকে 0, হা বোধক জিনিসকে 1 বলা হয়। তুই একটু 10 মিনিট ধৈর্য ধরে একটু বেসিকটা আগে দেখ, তারপর আস্তে আস্তে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর বুলিয়ান চলকে যাদের মান পরিবর্তিত হচ্ছে, এখানে চলক কয়টা থাকে? এ থেকে জেড পর্যন্ত থাকতে পারে। এখন একটা মজার বিষয় হচ্ছে, স্যার এখানে এ থেকে জেড পর্যন্ত চলক, আর আমরা চলকগুলোকে আমরা না আগে এই এক্স স্কয়ার এই সমীকরণগুলো সমাধান করতাম না? কেন সমাধান করতাম দেখি বলতো? সমাধান করে এক্স এর একটা মান পাইতাম, আর যে মানটা পাইতাম অবশ্যই একটা ধ্রুবক আনসার পাইতাম, মানে এক্স এর মান 10 অথবা এক্স এর মান কত? 5, এরকম আনসার তো পাইতাম। তাহলে আমাদের কাজ হচ্ছে এই যে চলকগুলোকে সমাধান করা।
আর এইখানে চলকগুলোকে সমাধান করলে আমরা দুইটা আনসারই পাবো, হয়তো আনসারটা 0 হবে অথবা আনসারটা 1 হবে, যার কারণে বুলিয়ান অ্যালজেব্রাটা একদম সোজা। কারণ আগে এক্স কে সমাধান করলে মান কি না কি আসে, মাইনাসও আসতে পারতো, প্লাসও আসতে পারতো, অনেক রকম মান আসতে পারতো। কিন্তু স্যার এখন এই বুলিয়ান অ্যালজেব্রায় একটা জিনিস সুবিধা হচ্ছে, এখানে যেহেতু ধ্রুবক দুইটা 0 এবং 1, তাহলে প্রত্যেকটা চলককে যখন আমরা সমাধান করতে যাবো, যেমন এ এ একটা চলক, প্রত্যেকটা চলকের দুইটা মান থাকবে, হয়তো এর মান 0 হইতে পারে অথবা এর মান 1 হইতে পারে, এর বাইরে যাবে না। আর এর মান 0 আসলে আমি 0 মানে সকল নাবোধক জিনিস, আর 1 মানে বুঝে নেবো সকল হাবোধক জিনিস। এই বেসিক জিনিসগুলো একটু অন্য কালারে লিখ, কারণ হচ্ছে যে স্যার এই বেসিক জিনিসগুলো একটু পরে আমাদেরকে সূত্রতেও কাজে দিবে, আমরা যখন ম্যাথ করতে যাবো তখনও কাজে দিবে। একটা হচ্ছে ভাইয়া এই লাইনটা, একটা হচ্ছে ভাইয়া এই লাইনটা, তুই লিখে রাখ, একটু পরে অবশ্যই কাজে লাগবে, না লাগলে আমাকে বলিস, একটু পরে অবশ্যই কাজে লাগবে, ঠিক আছে? এবার একটু আমাকে বল, এতটুকু বুঝা গেছে কিনা একটু বল। এই যে অনেকে আসতেছে, যেমন শাহাদাত হোসেন শুভ্র, অনেকদিন পরে, ওই যে তোমাদের কে বলছিলাম না বইতে আমাকে সাহায্য করছে শাহাদাত, ওই যে শাহাদাত আছে, তারপর এনাম, আরেকজন আমার 24 ব্যাচের খুব ভালো স্টুডেন্ট, 23 ব্যাচের স্টুডেন্ট শাহাদাত আছে, এনামও আছে। দেখ তোমাদেরকে দেখে অনেক ভালো লাগতেছে। ওকে, এটা এতটুকু বুঝা গেছে কিনা একটু বলতো, আর এই জিনিসগুলো একটু নোট করতেছ কিনা আমাকে একটু বলতো, এই দুইটা লাইন একটু পরে যখন আমি বলবো যে এই জিনিসটা ওইখান থেকে আসছে, তখন যাতে তুই লিখতে পারস বা বুঝতে পারস, এই জিনিসটা বুঝছিস কিনা একটু বলতো, একটু দ্রুত। আমাকে একটু একটু আমার সাথে কথা বলতে হবে স্যার, বুঝেন নাই, কথা না বললে কিভাবে হবে? একটা ডায়লগ সবসময় মিস করব ভাই, তোর থেকে কিছু মনে রাখতে হবে না, আমি যেটা বলি ওইটা মনে রাখলে হবে, বাকিগুলো বাদ। কি বলার, আমার এত ডায়লগ আমি তো জানি না। দেখ, ধন্যবাদ স্যার, একটা একটু সরেন, আচ্ছা। জি স্যার, জি স্যার, এই যে এখন যে তোরা জি স্যার জি স্যার বলতেছ, কি ভালো লাগতেছে জানোস? জি স্যার, ওকে, তাহলে বুঝছোস, আমি একটু সরলাম, ঠিক আছে, আমি সামনের দিকে আগাচ্ছি, তাহলে আমি সামনের দিকে আগাই। ওকে ওকে, এই যে বুঝতেছি, কমেন্ট গুলো আমার একটু চাই, আর কিছু না বাপ, কারণ আমি এখানে ক্লাস করার উদ্দেশ্য হচ্ছে তোদেরকে বোঝানো। হয়তো কিছু জিনিস দ্রুত বলে ফেললে তোরা বুঝতে নাও পারো, সমস্যা নেই, একটু মনোযোগ দিয়ে দেখিস, বুঝবি। হ্যাঁ, এবার আসো, এবার এই যে কমেন্ট করিস, না বুঝলে কমেন্ট করিস, কঠিন কিছু না, কিন্তু 10-15 মিনিট একটু আমি যেভাবে বলছি সেভাবে পড়ে দেখতে হবে। বুলিয়ান অপারেশন, অপারেশন কি? আচ্ছা ভাইয়া, আমাদেরকে প্রথমে ওই ম্যাথ শেখানোর পরে আমাদেরকে এরকম যোগ বিয়োগ গুণ ভাগের কাজ শিখাইছে না? হ্যাঁ স্যার, আমরা তো যোগ বিয়োগ গুণ ভাগের কাজ শিখছি। তার মানে এটাও যেহেতু একটা অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রা, এখানেও তো এরকম কিছু অপারেশন থাকবে। কি অপারেশন? ধরো আগে আমরা এরকম 7-এর সাথে 4, এই যে 7 এবং 4-কে একটা অপারেশন করে, অপারেশন করে একটা নতুন রূপ দিচ্ছিলাম আমরা। এখন আমরা একটা অপারেশন করবো, মানে এইখানে অনেক রকম অপারেশন থাকে, সেগুলো সম্পর্কে আমরা জেনে অপারেশন গুলো করবো। কি কি অপারেশন? যেমন স্যার, বুলিয়ান মৌলিক অপারেশন 3টি, যেমন যেটাকে আমরা এখানে যোগের ক্রিয়া, গুণের ক্রিয়া, পূরকের ক্রিয়া, বা একটু পরে গিয়ে সামনে গিয়ে অর অপারেশন, এন্ড অপারেশন, নট অপারেশন সম্পর্কে জানবো। স্যার আমরা যখন যোগ বিয়োগ গুণ ভাগ শিখে গেছিলাম, এরপর আমরা ম্যাথ করতে পারতেছিলাম, সেম এখানে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এবং তারপরে কিছু সূত্র শিখে গেলে আমরা ম্যাথ করতে পারবো, আর ম্যাথ গুলো করতে পারলে নাম্বার। এইখানে সবাই বেশিরভাগ স্টুডেন্ট ওই ম্যাথে বেঁচে যায়, মানে যে সরল আমরা ক্লাস 8, 9, 10 করে আসছি, ওরকম কিছু সরল এখানে আছে, ওই সরলে বেঁচে যায়। তা আমাদেরকে সরল করানোর আগে একটু কথা বুঝি, সরল করানোর আগে আমাদের আগে ছোট থেকে সংখ্যা শিখাইছে, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো শিখাইছে, তারপরে ওই a+b হোল স্কয়ার এরকম কিছু সূত্র শিখাইছে। তো এইভাবে আস্তে আস্তে শিখাইছে না, এখানে আমরা এই জিনিসগুলো করতেছি। প্রথমে তোকে চলক এবং ধ্রুবক সম্পর্কে একটু ধারণা দিলাম, এখন তোকে ওই যে যোগ বিয়োগ গুণ ভাগ রিলেটেড কি আছে এগুলো একটু বলবো, তারপর কয়েকটা সূত্র বলবো, সরাসরি সরলে চলে যাব। তুই করেও মজা পাবি, একটু ধৈর্য ধর, ঠিক আছে স্যার? এবার দেখ, এখানে কি কি ক্রিয়া আছে, যোগের ক্রিয়া, গুণের ক্রিয়া, পূরকের ক্রিয়া। স্যার এগুলো কেমন, ওই যোগের মতো, বিয়োগের মতো, ভাগের মতো, কিভাবে একটু আমাদেরকে দেখাই দেন, আমরা একটু আয়ত্ত করে ফেলি, তারপর আমরা ম্যাথ গুলো করে ফেলি। এই দেখ কিভাবে, দেখ এই স্লাইডে আমার বোঝার কিছু নেই, আমি পরের স্লাইডে যাচ্ছি একটু। এই যে বুলিয়ান অর অপারেশন, যেটাকে আমরা যোগ বলতেছি বা যৌক্তিক যোগ, বুলিয়ান নট অপারেশন যৌক্তিক উল্টানো, এবং বুলিয়ান এন্ড অপারেশন যেটাকে আমরা যৌক্তিক গুণও বলতে পারি। শুধু নিয়মগুলো একটু মাথায় রাখ, এখানে কিছু লাইন আছে, এই লাইনগুলো সেম ইম্পর্টেন্ট, লাইনগুলো মাথায় রাখলে তোর জন্য জিনিসটা সহজ হবে বুঝতে। দেখ কি বুলিয়ান এন্ড অপারেশন, এন্ড মানে কি, নর্মালি গুণ, মানে যে ডট, ডটের কাজ তো বুঝোস। নর্মালি ডট কি, 0-এর সাথে 0 গুণ করলে 0, 0-এর সাথে 1 গুণ করলে 0, 1-এর সাথে 0 গুণ করলে 0, 1-এর সাথে 1 গুণ করলে 1। যদিও বা ভাইয়া এইভাবে না, কিন্তু আপাতত আমরা এইভাবে করতেছি, সামনে যাইতে যাইতে আরো বেসিক আমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এখন বেশি বুঝাইতে গেলে মাথার উপর দিয়ে যাবে যে কথাটা বলি। শুধু এখানে মাথা রাখবি, গুণের বেলা ইনপুট একটা 0 থাকলে আনসার আউটপুটে কি হবে, 0 হবে। এই যে একটা 0 থাকলেই
আনসার আউটপুটে জিরো চলে আসবে, এই জিরো চলে আসবে, জিরো চলে আসবে। ঠিক আছে স্যার? আর বুলিয়ান অর অপারেশনের বেলায় বা যোগের ক্ষেত্রে নর্মালি জিরোর সাথে জিরো যোগ করলে জিরো, জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ান। এখন এখানে সমস্যাটা হয় ওয়ানের সাথে ওয়ান যোগ করলে নর্মালি আমরা টু পাই, আর বাইনারির ক্ষেত্রে আমরা 10 পাই, তাই না? ওই 10 পাইতাম, বা আমাদের লিখতেছি একটু বৃষ্টি হচ্ছে। তো এখানে যেহেতু এটা নর্মাল যোগ না, এটা বুলিয়ান যৌক্তিক যোগ, এখানে ওয়ান হওয়ার পিছনে একটা কারণ আছে, এখানে যুক্তি দিয়ে কাজ করে তারপর আনসার আসতেছে। তো আমরা এটাকে তো ডিটেলস না বুঝি, শুধু একটা লাইন মনে রাখবো, যেহেতু তোকে বলছি বুলিয়ান অ্যালজেব্রায় হয়তো জিরো আছে আনসার অথবা ওয়ান, তাহলে ওইখানে জিরো থাকলে আনসার জিরো আসতো। এখানে মাথা রাখবি যোগের বেলায় আনসার মানে ইনপুটে যদি একটা ওয়ান দেখি, একটা মাত্র ওয়ান দেখি, আনসার সাথে সাথে ওয়ান চলে আসবে। এখানে জিরো ইন্টু জিরো মানে একটা জিরো, এখানে একটা জিরো যেখানে আমি দেখি না কেন আনসার সরাসরি জিরো বসাই দিতে পারবো, মনে করো জিরো ইন্টু জিরো ইন্টু জিরো এরকম থাকলো, তবু আনসার আমি জিরো বসাই দিতে পারি, এই যে জিরো চলে আসবে। সেম এখানে যোগের বেলা একটা মাত্র ওয়ান দেখলে আনসার আমি ওয়ান বসাই দিতে পারবো। এটাও হচ্ছে যে অর অপারেশন বা যৌক্তিক যোগ। এখানে আবারও বলতেছি এটা নর্মাল যোগ না, এটা যুক্তির উপর ভিত্তি করে যোগ করছে, তাই একটু আনসারটা এরকম। এখানে তোকে আগেই বলছি আনসার জিরো এবং ওয়ানের বাইরে যাবে না। ঠিক আছে? এবার তুই একাধিক ওয়ান যোগ করবা যাই কর না কেন, আনসার তো ওয়ানের বাইরে যেতে পারবে না, এভাবেও মনে রাখতে পারো, তুই চাইলে এভাবেও মনে রাখতে পারো। শুধু এই লাইনটা একটু ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখ, সামনে গেলে তোকে আমি ব্যাখ্যা দিব কেন ওয়ানের সাথে ওয়ান যোগ করলে ওয়ান হচ্ছে। ইনপুটে একটি ওয়ান থাকলেও আউটপুট ওয়ান হবে, আর ইনপুট একটি জিরো থাকলে আউটপুট জিরো হবে। কোথায়? এন্ড এর বেলায় জিরো হবে জিরো থাকলে, আর অরের বেলায় ওয়ান থাকলে ওয়ান হবে। তো এটা থেকে মাঝে মধ্যে আসে এরকম একটা প্রশ্ন, ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান সমান কত, বা ওয়ান প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান কেন? তখন আমরা বলতে পারি যেহেতু এটা যৌক্তিক যোগ, যৌক্তিক যোগের বেলায় একাধিক ওয়ান এভাবে অর করলেও আনসার কত আসবে? ওয়ান আসবে। কত হচ্ছে এটা? একটি মাত্র ওয়ান, ইনপুট একটি মাত্র ওয়ান থাকলে আউটপুট কত হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে। ঠিক আছে স্যার? এরকম তিনটা ওয়ান না, হাজারটা ওয়ানও যদি তুমি অর করো তাহলে আনসার কত হবে? ওয়ান হবে। ঠিক আছে? এই লাইনটা একটু লিখে ফেলো এখানে, ইনপুট একটি ওয়ান থাকলে আউটপুট ওয়ান, ইনপুট একটি জিরো থাকলে আউটপুট কি হবে? জিরো হবে। ইনপুট একটি ওয়ান থাকলে আউটপুট ওয়ান, ইনপুট একটি জিরো থাকলে আউটপুট কি হবে? জিরো হবে। ঠিক আছে? আর নট মানে কি? নট মানে হচ্ছে উল্টানো, উল্টাই দেওয়া। উল্টে দেওয়া মানে কি? জিরো কে উল্টালে ওয়ান, ওয়ান কে উল্টালে জিরো, যেটা আমরা একের পরিপূরক করতাম, আর জিরো কে উল্টাই দিতাম ওয়ান, ওয়ান কে উল্টাই দিলে জিরো। অথবা এও মনে রাখতে পারো ওয়ান জিরো, ওয়ান মানে হা বোধক জিনিস, আর জিরো মানে বলছিলাম সকল না বোধক জিনিস লিখে রাখতে বলছিলাম, কিন্তু এখন ওয়ান কে উল্টাবি। আচ্ছা ওয়ান কে হা কে উল্টালে না হবে, না কে উল্টালে কি হবে? হা। তাহলে এই যে দেখ ওয়ান নট করা, নট করার জন্য এরকম একটা চিহ্ন ব্যবহার করে যাতে বোঝা যায় এটাকে নট করা হচ্ছে। এরকম ওয়ান কে উল্টালে জিরো, জিরো কে উল্টালে ওয়ান। ঠিক আছে স্যার? এভাবে আসে। কথা বুঝতে পারছস? তিনটা অপারেশন, যোগ, তারপর হচ্ছে যে যোগ, গুণ, আর একটা হচ্ছে নট অপারেশন। এখন তোদেরকে আমি একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে স্যার এটা লাল কালিটা আমার থেকে ভালো লাগতেছে না, আমি যদি এবার লিখি এটার আনসার কত? এবার লিখি এটার আনসার কত? নূর আহমেদ রাজু, স্যার মাথার উপর দিয়ে যাচ্ছে কেন বাপ? তুই মাথাটাকে একটু উপরে কর, তাহলে তো হয়ে গেছে, তাই না? তুই যদি সমস্যা থাকে একটু প্রথম থেকে দেখিস ক্লাসটা, ঠিক আছে ভাই? তুই কি এখন জয়েন করছিস কিনা আমাকে একটু বল, তাহলে আমি মোটামুটি একটা ধারণা পাবো। এবার এই যে এই আচ্ছা নটটা আবার বুঝাইতে বললি ভাই, নট মানে হচ্ছে উল্টানো, উল্টাইলে জিরো কে উল্টালে ওয়ান হবে, ওয়ান কে উল্টালে জিরো হবে। কেন? কারণ স্যার জিরো মানে হচ্ছে বলছিলাম না বোধক, আর ওয়ান মানে বলছিলাম যে হ্যাঁ বোধক। না কে উল্টাইলে হ্যাঁ আনসার পাবা, আর হ্যাঁ কে উল্টাইলে কাকে আনসার পাবা? না কে আনসার পাবা। আর এই উল্টানোর জন্য এই চিহ্নটা ব্যবহার করা, উপরে বার চিহ্নটা ব্যবহার করা হয়নি। ওয়ান কে উল্টালে জিরো, জিরো কে উল্টালে আনসার কত? ওয়ান। এখন তোমাকে প্রশ্ন করলো এবার সমান কত, কি আনসার দিতে পারবা? কি আনসার দিতে পারবা? হ্যাঁ কোনটা? নটটা আবার বললাম, এবার দেখতো তোদের কমেন্ট গুলো একটু লেট আসতেছে তো স্যার, এই জন্য দুঃখিত আমি। ওয়ালাইকুম আসসালাম, অনেক পুরানো স্টুডেন্ট আছে। এই যে এখানে আনসার একজন সায়েদ মোহাম্মদ আসাদুল্লাহ দিছে 01, পারভেজ শাহজাদা দিছে 0। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে বোঝাচ্ছি স্যার, ওয়ান হতে পারে, জিরো হতে পারে। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা এখন সালাম দিচ্ছিস মাত্র আসছে যে তৃতীয় বলছে বি, ভেরি গুড। এই তৃতীয় দে সাইমন ইবনে আলম, ভেরি গুড। যারা যারা আনসার দিচ্ছে বি, ভেরি গুড ভেরি গুড, অসাধারণ, ভেরি গুড। একে উল্টাইলে অবশ্যই কাকে পাবো? বি কে পাবো। ভেরি গুড, গুড, ভেরি গুড। জিরো।
আরে ভাই, তোর মাথায় কি, তুই আমাকে একটু বুঝা। এর সাথে বিয়ের সম্পর্ক কি আমাকে একটু বল। একে উল্টালে বি কেমনে পাবো, তুই আমাকে বুঝা। তুই যদি আমাকে একে উল্টালে বি পাবো এই আনসারটা না দিয়ে এইভাবে দিতি উল্টায় পাবো, তবুও তো খুশি হইতাম। কারণ কি, নট মানে কি বুঝাইছি তোকে একটু আমাকে বল। নট মানে হচ্ছে উল্টানো। জিরো কে উল্টালে ওয়ান, ওয়ান কে উল্টালে জিরো। জিরো কে উল্টালে ওয়ান কেন, তো প্রশ্ন আসতে পারে, এই জন্য বলছিলাম। জিরো মানি না বোধক, ওয়ান মানি হা বোধক। তার মানে জিরো কে না কে উল্টাই দিলে তো তুই হাই আনসার পাবি, তাই না স্যার? এই জিরোর উপরে বারটা দেওয়া মানে না কে উল্টাই দিচ্ছি, ভাই না এর অপোজিট অপশন হা। আর হা কে উল্টাই দিলে না আনসার পাচ্ছি। এখন এ বারের সাথে বা এর সাথে বি এর সম্পর্কটা কোথায়? যে আর উল্টা বি, কোনো সম্পর্ক আছে? তুই যে বললি এবারকে উল্টালে বি পেয়ে যাবি, তুই যদি এটা বলতি যে এবারকে উল্টালে এরকম উল্টায় পাবো, তবুও মনকে খুশি দিতে পারতাম, মানে একটু খুশি হইতাম যে পোলাটা তো ভালো আনসার দিছে, তাই না? এবার তোকে আমি আনসারটা বলি, দেখ। তো কি রিয়েকশন দিবা আমাকে একটু একটু বুঝা। ইচ্ছা আমাকে বলে একে উল্টালে, ভাই কাউকে ছোট করতেছে না, মজা করতেছে। একে উল্টালে বি পাবো কেমনে, কোন দিকে সম্পর্ক? এটা বললেও তো খুশি হইতাম, এবার মানে এইটা মানে এটার উপরে এই চিহ্নটা দেওয়া মানে উল্টানো, উল্টালে এই উল্টায় পাবো, তবু ভালো লাগতো না একটু দেখি। তুই আমাকে বল, এই যে দেখ, এবার তোকে আমি আনসারটা বলি না না বাপ, দেখ দেখ শুন, মনোযোগ দিয়ে শুনিস। এই এখন একটু রিলেট করতে পারবি। তোকে প্রশ্ন দিছে এবার কে উল্টাও, এবার ইকুয়ালস টু কত। তখন তুই কি বলবি জানোস? স্যার আমি তো চালাক, এবার বের করার আগে আমি আগে এর মান বের করি। আপনি একটু আগে বলছেন প্রত্যেকটা চলকের দুইটা মান থাকে, হয়তো মানটা জিরো হইতে পারে অথবা মানটা স্যার ওয়ান হইতে পারে, তাই না? স্যার এর মান যদি জিরো হয়, তাইলে আমি যখন এবারে লিখবো তার মানে জিরো কে উল্টাবো, জিরো কে উল্টাইলে আনসার ওয়ান। স্যার এর মান যদি ওয়ান হয়, তখন আমি ওয়ান কে উল্টাবো, আর ওয়ান কে উল্টানো মানে আনসার জিরো। তার মানে এবারের মান ডিপেন্ড করবে এর মানের উপর, এর মান জিরো হইলে আনসার ওয়ান, এর মান ওয়ান হলে আনসার জিরো। কথা বোঝা গেছে কিনা বল। এই যে এই মেয়েটা ভালো আনসার দিছে, এর মান ওয়ান হলে জিরো, এর মান জিরো হলে ওয়ান। এখন বোঝা গেছে কিনা বল। এখন বোঝা গেলে সামনে আগাচ্ছি। স্যার সি দিয়েও কি হয়? সি, অবশ্যই সিও একটা চলক, সি বারও আমি বের করতে পারি। সি বারেরও মান কিভাবে আসবে? সি এর মান জিরো, সি এর মান ওয়ান এর উপর ডিপেন্ড করে আসবে। কথা বুঝতে পারছস? এটা একটা তোকে দিলাম, হ্যাঁ টাইপ সি ভাইয়া। এই এবার বুঝছস কিনা বলতো। স্যারের গুড বলা মানে যে ভেরি গুড ভেরি গুড, এইটুকু কি বুঝতে পারছস? একটু কমেন্ট লেটে আসতেছে, এই জন্য আমার থেকে একটু তোদের সাথে কমিউনিকেশন করতে ঝামেলা হচ্ছে। বল বুঝা গেলে আমি একটু সামনে আগাচ্ছি, বুঝা গেলে একটু সামনের দিকে আগাচ্ছি স্যার। আমরা পরের স্লাইডে চলে যাই, পরের স্লাইডে এবার দেখবি সূত্রগুলো আমরা নিজেরা প্রমাণ করব, প্রমাণ করার পর আমাদের কাজ শেষ। ইয়েস স্যার, ভেরি গুড, বুঝছি। এই যে ভাল লাগছে এখন, ভেরি গুড। আসো আসো আসো, এই যাদেরকে বাস দিছি তারা মাইন্ড করিস না, মাইন্ড করলে কোনো সমস্যা নাই, মাইন্ড করলে সাইন করতে পারবি না। আসো, এই বুলিয়ান দ্বৈত নীতি, দ্বৈত একটা নীতি আছে যেটা 2 নম্বরের জন্য আসে, একটু লিখে রাখতে পারো, বুলিয়ান দ্বৈত নীতি। এটা এখন পড়ানোটা এক হিসেবে ঠিক না, তবুও যেহেতু স্লাইডে আছে একটু পড়াই ফেলি। দ্বৈত নীতিটা কি, আমি যদি একদম সহজে বলি, এই যে এত ঘুরে বেসাই না বলি ভাই। দ্বৈত নীতিটা কি দেখ, এখানে আমরা একটা এন্ড এর সম্পর্ক ছিল না, এন্ড মানে গুণ করতেছিল ভাই, আর একটা অরের সম্পর্ক ছিল না, অর মানে কি করতেছে, যোগ করতেছে না, ছিল তো। তোকে সহজে বলি, ধর এই যে আমাদের এরকম একটা সম্পর্ক ছিল, ভাইয়া বলতো জিরোর সাথে ওয়ান কে যোগ করলে আনসার কত? স্যার জিরোর সাথে ওয়ান কে যোগ করলে আনসার ওয়ান। আমরা এখানে একটা নীতি থেকে আমরা আরেকটা নীতিতে চলে যাব, এই যে চলে যাওয়ার যে টেকনিকটা, তাকে আমরা বলতেছি দ্বৈত নীতি। স্যার কিভাবে, কেমনে পসিবল? দেখ, এখন আমরা যোগের নীতিতে ছিলাম, যোগ থেকে আমরা গুণে চলে যেতে পারবো কিভাবে? তুই শুধু একটা কাজ, কাজটা কি স্যার? ওয়ান কে দেখলে তাকে চেঞ্জ করে জিরো করে দিবি, জিরোকে দেখলে তাকে চেঞ্জ করে ওয়ান করে দিবি, প্লাসকে দেখলে প্লাসকে চেঞ্জ করে গুণ করে দিবি, গুণকে দেখলে তাকে চেঞ্জ করে প্লাস করে দিবি। তাইলে তুই স্যার প্লাসের নিয়মে যদি থাকোস, মানে প্লাসের সূত্রতে যদি থাকোস, ওই প্লাসের সূত্র থেকে গুণের সূত্রে, বা গুণের সূত্র থাকলে গুণের সূত্র থেকে প্লাসের সূত্রে চলে যেতে পারে। কিভাবে দেখতে পাব? স্যার বলছে দ্বৈত নীতি অ্যাপ্লাই করলে জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, প্লাস থাকলে গুণ করে দিতে হয়, এবং সমানের ওই পাশে ওয়ান থাকলে তাকে কি করে দিব? জিরো করে দিব। দেখতো এটা একটা কি সঠিক নিয়ম না আমাদের, জিরোর সাথে ওয়ান যোগ করলে আনসার ওয়ান। হ্যাঁ হ্যাঁ, জিরোর সাথে ওয়ান যোগ করলে। এখন এটা প্লাসের সূত্র ছিল, প্লাসের সূত্র থেকে আমরা কোন সূত্রতে চলে গেলাম? ওয়ানের সাথে জিরো গুণ করলে আনসার জিরো, গুণের সূত্রে চলে গেলাম না? মানে যেই নীতিটা, যে বুলিয়ান বীজগণিতের যেই নীতিটা,
অর এবং এন্ড অপারেশনের সাথে সম্পর্কযুক্ত, সেটাকে আমরা কি নিতে বলতেছি? দ্বৈত নীতি বলতেছি। দ্বৈত নীতিতে কি করা লাগে? জিরো থাকলে জিরোর পরিবর্তে ওয়ান, ওয়ান থাকলে ওয়ানের পরিবর্তে জিরো, প্লাস থাকলে প্লাসের পরিবর্তে গুণ, গুণ থাকলে গুণের পরিবর্তে প্লাস। অ্যাপ্লাই করলেই আমরা একটা নিয়ম থেকে আরেকটা নিয়মে চলে যেতে পারবো। দ্বৈত নীতি বুঝা গেছে কিনা বল? এইটা বুঝা গেছে কিনা বল, এটার আনসারটা আমাকে দে, দ্বৈত নীতি বুঝা গেছে কিনা। কেউ কি বলবেন এটা কোন অধ্যায়? এটা তৃতীয় অধ্যায়। জি স্যার বুঝছি, গুড। স্যার সি দিয়ে হলে আনসার কি হবে? আরে ভাইয়া সি দিয়ে হলে আনসার সেম হবে, কথা সেম না? সি এর আনসার যদি জিরো হয়, সি বার কি হবে? আরে বোকা ওয়ান। সি এর আনসার ওয়ান হইলে সি বার কি হবে? জিরো, শেষ। স্যার একটু সরে যাবেন, স্ক্রিনশট নিতে একটু, একটা মিনিট দেখ, আবার বুঝা দেন, দিচ্ছি। আগে আমি কোন দিকে শুরু, দাঁড়াও স্ক্রিনশট নেই, যারা যারা নেওয়া লাগবে। আশা করি স্ক্রিনশট নিয়ে ফেলছস। এবার দেখ স্যার, বুঝছি আচ্ছা আমি বলতেছি, আবার একটু মনোযোগ দিস, ঠিক আছে? আরে বলতেছি বলতেছি, আবার একটু মনোযোগ দিস। দেখ, দ্বৈত নীতি এটা যদি তুই পড়স, মাথার ভিতরে কিছুই ঢুকবে না। তুই আগে আমাকে প্রথম একটা বল, এই যে জিরোর সাথে ওয়ান যোগ করা, তার আনসার যে ওয়ান আসে, এটা আমাদের একটা নিয়ম ছিল না? জি স্যার, এটা একটা নিয়ম ছিল। এখন আমরা এই যোগের নিয়ম থেকে আমরা গুণের একটা নিয়মে চলে যেতে পারবো। যদি স্লাইড দেখো, গুণের এরকম কিছু নিয়ম ছিল, জিরোর সাথে জিরো গুণ করলে জিরো, ওয়ানের সাথে জিরো গুণ করলে জিরো, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান, এই যে নিয়ম তোকে শিখেছিলাম একটু আগে, একটা মাত্র জিরো থাকলে আনসার জিরো লিখে দিবি। এখন আমি এই নিয়মটা থেকে আমি ওরকম আরেকটা নিয়মে চলে যাচ্ছি, যোগের নিয়ম থেকে গুণের নিয়মে চলে যাচ্ছি। যাইতে হইলে একটা নিয়ম থেকে আরেকটা নিয়মে যাইতে হইলে, যোগের নিয়ম থেকে গুণের নিয়মে, অথবা গুণের নিয়ম থেকে যোগের নিয়মে যাইতে হইলে আমাদেরকে কি করা লাগবে? একটু চেঞ্জ করা লাগবে। ওয়ানের ওয়ান থাকলে ওয়ানের জায়গায় চেঞ্জ করে জিরো বসাই দিব, তার মানে জিরো থাকলে জিরোর জায়গায় চেঞ্জ করে ওয়ান বসাই দিব। প্লাস থাকলে প্লাসের জায়গায় চেঞ্জ করে গুণ বসাই দিব, গুণ থাকলে গুণের জায়গায় চেঞ্জ করে প্লাস বসাই দিব। তাহলে আমরা একটা সূত্র থেকে বা একটা ওই যে নিয়ম ছিল বা নীতি ছিল, ওইটা থেকে আরেকটা নিয়মে চলে যেতে পারবো। যেমন এই যে জিরো প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান, দেখ এটা একটা নীতি, একটা নীতি থেকে আরেকটা নীতিতে ট্রান্সফার হচ্ছে। কিভাবে? দেখ, জিরো থাকলে জিরোর জায়গায় ওয়ান বসাই দিব, ওয়ান থাকলে ওয়ানের জায়গায় জিরো বসাই দিব, প্লাস থাকলে প্লাসের জায়গায় গুণ বসাই দিব, কথা বুঝিস? সমান দে, ওয়ান থাকলে ওয়ানের জায়গায় জিরো বসাই দিব। এবার বল, এন্ড অপারেশন একটা মাত্র জিরো থাকলে আনসার কি হয়? জিরো হয় না? তাহলে এই নীতিটাও সঠিক না? সঠিক নিয়ম না? কিন্তু এই নীতিটা হচ্ছে কার নীতি? গুণের বেলায়। আর এই নীতিটা ছিল কার জন্য? যোগের জন্য। তাহলে এই যে একটা নীতি থেকে আরেকটা নীতি, এই নীতি এবং এই নীতি সম্পর্কযুক্ত, এই এন্ড এবং অর এর সম্পর্কযুক্ত নীতি হচ্ছে কি নীতি? দ্বৈত নীতি। এন্ড এবং অর এর সম্পর্কযুক্ত নীতি হচ্ছে কি নীতি? দ্বৈত নীতি। বুঝছস কিনা এবার বল? এবার বুঝছস কিনা বল? একটু ফল, একটু আন্দাজে বান্দাজে কমেন্ট কতগুলো করবে ধরে। এই ভাইয়া বুঝছস কিনা বলতো? হুম, ফ্রেম এটা কি ভালো জিনিস? আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। বেড়া বেয়াদব, অশিক্ষিত, মূর্খ, বন্য বর্বর, যা। বুঝছি বুঝছি, ওকে ভেরি গুড। এই নীতিটা 2 নম্বরের জন্য পরীক্ষায় আসে, এটা 2 নম্বরের জন্য পরীক্ষা আসে, লিখে রাখতে পারোস। ঠিক আছে স্যার, ক্লিয়ার করে দিচ্ছি। এবার আসো, লাস্ট মৌলিক কিছু উপপাদ্য শিখো। ওই যে তোমাকে বলছিলাম না, আমি তোমাকে যোগ বিয়োগ গুণ ভাগ এই কাজগুলো শেখানোর পরে তোমাকে কিছু a প্লাস b হোল স্কয়ার যেরকম সূত্র ছিল ওরকম সূত্র শিখাবো। সূত্র শিখানোর পরেই আমাদের কাজ, আমরা ম্যাথে চলে যাবো। এখন সূত্রগুলো আমরা শিখবো, কিন্তু শিখাচ্ছে মেইন টার্গেট হচ্ছে আমার বোঝানোটা, পরীক্ষার হলে কখনো ভুলে গেলে যাতে আমরা এটা আবার রপ্ত করতে পারি। দেখো স্যার, হ্যাঁ আচ্ছা আসো স্যার, মৌলিক উপপাদ্য এরকম কিছু উপপাদ্য আছে, এই উপপাদ্যগুলো মনে রাখা সহজ। আচ্ছা তোদের মনে নাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। এ প্লাস ওয়ান, এ প্লাস এ, কিন্তু লিখে যাচ্ছে, আমি কেন লিখতে চাচ্ছি ধরে, এ প্লাস জিরো, এ প্লাস ওয়ান, এ প্লাস এ প্লাস এ বার ইন্টু জিরো, এগুলোর কিছু আনসার আছে। এই আনসার গুলো দিয়ে আমাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে? ওকে, আসো আসো, দেখো এই মৌলিক উপপাদ্য কি, দেখো দেখো নর্মালি এর সাথে জিরো যোগ করলে ওরা এটাকে একটা উপপাদ্য বলতেছে, মানে একটা সূত্র মনে করো, এটাকে একটা সূত্র বলতেছে। তো তুই নর্মালি চিন্তা কর, আচ্ছা 10 এর সাথে জিরোকে যোগ করলে 10,
20 এর সাথে জিরোকে যোগ করলে 20, তার মানে জিরোর কোনো ভ্যালু নাই। জিরোর সাথে যাকে যোগ করা হবে আনসার সে, তাহলে জিরোর সাথে একে যোগ করলে আনসার এ। তো আমরা যখন সরল করতে যাবো মানে ম্যাথ করতে যাবো, এরকম অনেকগুলো টার্ম থাকতে পারে। ধর এরকম একটা টার্ম ছিল আমাদের এ বি সি প্লাস জিরো, এরকম একটা ছিল, তখন আমরা এটাকে শর্টকাটে আনসারে এ বি সি লিখে দিব। স্যার এটা তো একদম ইজি সূত্র তার দেখানো আর কি। হ্যাঁ, কোনো সমস্যা নেই, ইজি সূত্র, আমরা পরেরটার দিকে আগে। ঠিক আছে, এবার দেখ একটু এখানে খেয়াল কর, এখানে এটা বার ইন্টু জিরো কোথায়, এটা বার হবে না, এখানে একটু ভুল আছে, এটা বার হবে না। ঠিক আছে, এবার আসো স্যার 2 নম্বর সূত্রটা গুণেরটা দেখো। স্যার জিরোর সাথে যাকে গুণ করবো তুমি আনসার হচ্ছে জিরো, ঠিক আছে না স্যার? জিরোর সাথে যাকে গুণ করবো আনসার হচ্ছে জিরো। যেমন জিরো ইন্টু জিরো মানে জিরো, জিরো ইন্টু ওয়ান মানেও জিরো, ঠিক আছে না? জিরোর সাথে যাকে গুণ করে আনসার জিরো, তার মানে জিরোর সাথে একেও গুণ করলে আনসার কত হবে? জিরো হবে। এটাও অত মানে বোঝানোর কিছু নাই দেখে এটা সহজে বলে দিলাম। এবার একটু আমাকে বলো তো, ওয়ানের কি কোনো নর্মালি দাম আছে? দেখো তো ওয়ানের দামটাও সেম না স্যার? এই যে দেখো, এই ধরো আমি লিখলাম 10 একে 10, আমরা যদি নামতা করি 20 একে 20, তাহলে এইগুলো আমার মনে হয় না তোমাকে এত ডিটেলসে বোঝানো লাগবে। এর সাথে ওয়ান গুণ করলে আনসার কি হবে? এ হবে। কিন্তু তোমাকে যেটা বুঝাইতে হবে আমার, সেটা হচ্ছে এই জিনিসটা, এ প্লাস ওয়ান এখানে আনসার দিছে কত দেখো তো বাপ, এ প্লাস ওয়ান আনসার দিছে ওয়ান। এ প্লাস ওয়ান কেন আনসার ওয়ান সেটা আমাকে একটু বুঝতে হবে, ঠিক আছে? দেখো এ প্লাস ওয়ান ওয়ান কেন, এই যে এ প্লাস ওয়ান ওয়ান কেন, এখন তোমাকে যদি আমি ওই যে বলি যে তোমাকে দুইটা লাইন আমি লিখে রাখতে বলছিলাম, তুমি লিখছো কিনা আমি জানি না, দুইটার পরে আবার অর এন্ড কয়েকটা জিনিস লিখে রাখতে বলছিলাম, সেটা হচ্ছে অর অপারেশনে যোগের বেলায় একটি মাত্র ওয়ান থাকলে আনসারে আমি ওয়ান লিখে দিতে পারি। যেমন বলছিলাম না, একাধিক ওয়ান কো যদি যোগ করা হয় আনসার কত হবে? একটা ওয়ান হবে। তাহলে অর অপারেশনে যদি আমি একটা মাত্র ওয়ান দেখি, এই পাশে যা ইচ্ছা থাকুক না কেন আমি সরাসরি আনসারে ওয়ান লিখে দিতে পারবো। এটা হচ্ছে যে নিয়ম। কিন্তু স্যার আমি তোকে এটা প্রমাণ করে দেখাবো এখন। স্যার কিভাবে প্রমাণ করে দেখাবেন? দেখ দেখ ভালো মতো মনোযোগ, দেখ বা শিখে নে, যাতে পরবর্তীতে কার না ভুল হয়। এটা প্রমাণ করতে বলছো তো, এই আমাকে বলতো না, লিখতে বলছি, যে লিখছোস কিনা জানি না বেয়াদব। এদিকে দেখ, এর মান হয়তো কি হইতে পারে? জিরো। স্যার এর মান হয়তো কি হইতে পারে? ওয়ান। প্রত্যেকটা চলকে দুইটা বাইরে আর মান হইতে পারে না স্যার? এর মান হয়তো জিরো হবে, এর মান হয়তো কত হবে? ওয়ান হবে। এটুকু তো বোঝা গেছে আশা করি। দুইটা চলকের বাইরে মান হবে না, লিখে রাখতে বলছিলাম কিন্তু। যদি এর মান জিরো হয়, কথা বুঝিস, মনোযোগ দিস, যদি এর মান জিরো হয় তখন কি জিনিসটা এরকম না? জিরো প্লাস ওয়ান। হ্যাঁ স্যার, জিরো প্লাস ওয়ান। আর যদি এর মান ওয়ান হয় তখন কি জিনিসটা এরকম না? ওয়ান প্লাস ওয়ান। জি স্যার, ওয়ান প্লাস ওয়ান। এবার তুই দেখ অর অপারেশন এখন তুই ইজিলি প্রয়োগ করতে পারবি। একটা মাত্র ওয়ান থাকলে আনসার ওয়ান, একটা মাত্র ওয়ান থাকলে আনসার ওয়ান। তার মানে এখানে এর মান যাই হোক না কেন, ওয়ান দেখার সাথে সাথে আমি আনসার কত পেয়ে যাচ্ছি? ওয়ান পেয়ে যাচ্ছি। কথা বুঝতে পারছো কেন এ প্লাস ওয়ান কে ওয়ান লিখা হয়েছে? আবার বলতেছি, মনোযোগ দিয়ে শুনিস, এ প্লাস ওয়ান, এখানে ওয়ান, এর দুইভাবে মনে রাখতে পারি, ওয়ানের সাথে যাকে যোগ করবে আনসার ওয়ান। 2 নাম্বার প্রমাণ, দেখ এই যে এর মান হয়তো জিরো হইতে পারে, এর মান হয়তো কি হইতে পারে? ওয়ান। এর মান যদি জিরো হয়, জিরোর সাথে ওয়ান কে যোগ করলে আনসার ওয়ান। আবার এর মান যদি ওয়ান হয়, ওয়ানের সাথে ওয়ান কে যোগ করলে আনসার কি হবে? ওয়ান হবে স্যার। কথা বুঝতে পারছো? ওই যেখানে ওই ইয়াগুলো লেখা ছিল ওইখান থেকে দেখতে পারো। বুঝা গেছে কিনা বল? স্যার এটা আমাদের কি কাজে লাগবে? যখন আমরা সরল করতে যাব আমাদের এরকম হয়তো থাকতে পারে এবিসি প্লাস এসি প্লাস ওয়ান, তো তখন আমরা কি করব? আমরা এই পুরোটাকে সরাসরি ওয়ান বলে দিতে পারবো। স্যার কিভাবে? দেখতো স্যার, এই এ বি সি, এস এর সাথে ওয়ান যোগ করলে আনসার ওয়ান, এই যে প্রথমে দুইটাকে যোগ করবো, এবার ওয়ানের সাথে এবিসি যোগ করলে আনসার আবার ওয়ান। এভাবে আমরা সরলে প্রয়োগ করব। এবার বুঝা গেছে কিনা বলতো তুই? এবার একটু বুঝা গেছে কিনা বলতো? একটু দেখতো স্যার, এবার বুঝছিস কিনা এটা? এ প্লাস ওয়ান কেন ওয়ান হইলো? এটা ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে অনেকবার ব্যবহার করা লাগবে। দেখতো এই জিনিসটা বুঝছিস কিনা, তারপর আমি সামনেরটাতে আগাবো। বুঝছিস কিনা বলতো স্যার? জি স্যার, জি স্যার, জি স্যার, ইয়েস স্যার। এই দেখছো কেন বলছিলাম একটু ধৈর্য ধরে ওই জিনিসগুলো আমি যেভাবে বলছি সেভাবে লিখে রাখ। জি স্যার, ভেরি গুড। ভাই আমি কি সামনের দিকে আগাইতে পারবো? পরে সূত্রটা দেখাইতে পারবো? ওকে ওকে, ভেরি গুড। ওকে ওকে ওকে, ভেরি গুড। এবার আয়, তাহলে আয়, দেখ তোকে প্রথমে একটু ধৈর্য ধরে অবশ্যই দেখতে হবে, তারপরে তুই জিনিসগুলো মজা পাবি, যে বাপ এর আগে মজা পাবি না। তাহলে এটাও বুঝাই ফেলছি, এটাও বুঝাই ফেলছি। এবার দেখ এই সূত্রটা তোকে আমি একটু একভাবে মনে রাখাই, তোকে এবার প্রমাণ করে আমি দেখাইতে পারবো। প্রমাণটা তোর হচ্ছে কিসের জন্য জানোস? পরীক্ষা হলে যদি হঠাৎ ভুলে যাস, আতিককে ভুলে যেতে পারস না তখন। এখন দেখ এভাবে মনে রাখ,
1 প্লাস 1, অথবা তিনটা 1 কে যোগ করলে আনসার একটা 1ই পাইতাম। তার মানে একাধিক 1 কে যোগ করলে আনসার একটা। ওইখান থেকে মনে রাখ, একাধিক একই রকম জিনিসকে যদি অর করা হয় আনসার হচ্ছে একটা। এখানে এ কিউব বলতে কিছু হয় না, বা 3a বলতে কিছু হয় না। একাধিক একই রকম অনেকগুলো জিনিসকে যোগ করলে আনসার কয়টা হয়? একটা হয়। স্যার এটা আপনি কেমনে বলেন? ভাই আমি পাই নাই, সেম আগেরটার মধ্যে প্রমাণ করা যায়, এর মান ধরে, এর মান 0 এবং 1 ধরে প্রমাণ করা যায়। ঠিক আছে, বুঝতে পারছিস কথাটা? কিন্তু মনে রাখ, তোকে তো পরীক্ষা হলে প্রমাণ দিবে না, মনে রাখতে দিবে। একাধিক একই রকম জিনিসকে যোগ করলে কয়টা? একটাই। সেম একাধিক একই রকম জিনিসকে গুণ করলে কয়টাই? একটাই। যেমন 0 ইন্টু 0 ইন্টু 0, একটা 0ই পাইতাম। 1 ইন্টু 1 ইন্টু 1, একটা 1ই পাইতাম। এই লজিকটা দিয়ে এটা একটু মনে রাখার চেষ্টা করিস। একাধিক একই রকম জিনিসকে গুণ করলে আনসার একটা, আবার যোগ করলেও আনসার একটা। আবার বলতেছি, একাধিক একই রকম জিনিসকে যোগ করলেও আনসার একটা, গুণ করলে আনসার কয়টা হয়? একটা হয়। কি বলছি বুঝতে পারছস? যোগ কর, গুণ কর, আনসার একটাই হবে। যেমন এটাও আমরা কোথায় কোথায় কাজে লাগাবো স্যার? মনে কর এরকম আছে, এবি প্লাস এবি প্লাস এসি বললে এটাকে সরল কর। এই যে তুই তখন বলবি এটাও দেখতে যেরকম এটাও দেখতে সেরকম, যোগ করতে বলছে, দুইটা এবি কে আমি একটা এবি লিখতে পারি। তখন তোকে স্যারে বলবে কেন? তখন তুই সাইড নোট দিবি, দুইটা একে যদি একটা এ লেখা যায়, একাধিক একই রকম জিনিসকে যদি একটা লেখা যায়, সেম দুইটা এবি থেকে আমার কয়টা লিখতে পারবো? একটা এবি লিখতে পারবো। এটা বুঝছিস কিনা আমাকে একটু বল, এটা বুঝছিস কিনা আমাকে একটু বল, দুঃখিত, এটা বুঝছিস কিনা বল, এটা বুঝছিস কিনা বল। এবিসি প্লাস এসি প্লাস 1, পারভেজ শাহজাদা। ভাইয়া 1 এর সাথে যাকে যোগ করবে আনসার 1 না? তাহলে এবিসি প্লাস এসি প্লাস 1, এসি প্লাস 1 এ প্রথমে 1 হবে, 1 এর সাথে এবিসি যোগ করে আবার 1 হবে। এই এটা বুঝছিস কিনা বল। নাজমা সানু বুঝছ নাই? জি স্যার, নাজমা সানু। জি বুঝছিস ভাই, নাজমা সানু বুঝছ না? নাজমা সানু দেখ আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনতে ভাইয়া, কি বলতে চাইছিলাম আমি। এটাকে সূত্র দিয়ে প্রমাণ করা যাবে না? জি স্যার যাবে। কিভাবে? এই কথা বুঝ, এর মান 0 ধরে, এর মান কত ধরে? 1 ধরে। কিন্তু তোকে প্রমাণটা তো তুই নিজেও করতে পারবি, তোকে প্রমাণটা না দেখে আমি মনে রাখার জন্য বলতেছি। স্যার মনে রাখার জন্য কিভাবে বললেন? এই তোকে, তুই মনে ক্লাস একটু লেটে আসছিস, একাধিক একই রকম জিনিসকে যোগ করলে, তিনটা 1 কে যোগ করলে আনসার একটা 1 হয়, আবার তিনটা 1 কে গুণ করলে আনসার একটা 1 হয়। এটা থেকে মনে রাখতে বলছি, একাধিক একই রকম জিনিসকে দুইটাই দেখতে একই রকম যোগ করলে আনসার একটাই, একাধিক একই রকম জিনিসকে দুইটাই গুণ করলে আনসার একটাই। ওখান থেকে আমরা যে এক্সাম্পলটা দিছিলাম, এবি প্লাস এবি প্লাস এসি, এটার আনসার কত? তো তখন আমরা কি করছি, এখানে এই যে দেখ, এই এটাকে সরল করার জন্য এখানে সূত্রটা প্রয়োগ করছি, দুইটা এবি কে কয়টা এবি লেখা যায়? একটা এবি, আর এসি জায়গায় এসি আছে। বুঝতে পারছস? এই এবার বুঝতে পারছস? বুঝা গেছে স্যার? বুঝছস কিনা একটু দেখতো স্যার, আশা করি এবার বুঝা যাবে স্যার। আর এই সূত্রটা এখন আমরা লাস্ট বুঝবো, এই সূত্রটা, তারপর এগুলো নিয়ে একটু হালকা হালকা বলে দিয়ে যাব। জি না আসবাসানো বুঝছিস, বের একটু মনোযোগ দিস তাহলে বুঝে যাবে। লাস্ট এসে একটু দেখ, এ প্লাস এবার ইকুয়ালস টু 1, আবার এ ইনটু এবার ইকুয়ালস টু 0। তোদেরকে এখানে একটু করতে দিব। দেখ এ প্লাস এবার 1, এটা সূত্রটা হচ্ছে কোন একটা চলক এবং তার উপর কমপ্লিমেন্ট মানে বার, তাদেরকে যদি অর করা হয় আনসার 1 হয়, আর এন্ড করা হলে আনসার 0 হয়। কথাগুলো অনেক কঠিন বলতেছেন স্যার, সহজ ভাষায় বলতে গেলে ধর এবিসি, এবং ওই যে চলকটা ব্যবহার করেছে সেই চলকের উপরে যদি বার থাকে, তারা যদি যোগের সম্পর্ক মেনটেন করে তাহলে তাদের আনসার 1, তারা যদি গুণের সম্পর্ক মেনটেন করে আনসার 0। স্যার কিভাবে? এই সূত্রটা দেখে দেখ, যে চলক সেই চলকের উপরই বার, যে চলক সেই চলকের উপরে বার যোগ করলে আনসার 1, এই 1 বসা দিতে পারবে, সরল আমরা ইউজ করব। এখন প্রশ্ন হচ্ছে স্যার এই সূত্রটা কেমনে আসলো? এটা তো কোনো মতে মনে রাখা যাবে, এটাকে কি করব? এটাকে কি করি একটু দেখতো ভাই, একটু ধৈর্য ধরে দেখতো ভাইয়া। তুই আমাকে বলতো এর মান কয়টা থাকে? দুইটা। ভাইয়া কি কি বলতো ভাইয়া? ভাইয়া এর মান 0, ভাইয়া এর মান 1, আচ্ছা মানিয়ে নিলাম। তারপর আমাকে বলতো স্যার এর মান যখন 0 হবে ভাইয়া এবার এর মান কত হবে একটু বলতো। ভাইয়া এর মান 0 হইলে এবার এর মান তো 1, এবার মানে উল্টানো না? ভাইয়া এর মান 1 হইলে এবারের মান কত? ভাইয়া এবারের মান তো 0, কারণ উল্টানো। এবার আমাকে একটু বলতো স্যার এখানে প্রথমে এর সাথে এবার মানে 0 এর সাথে কাকে যোগ করা লাগবে? স্যার 0 এর সাথে 1 কে যোগ করা লাগবে। আর আচ্ছা বলতো এখানে এখানে এটার বেলায় 1 এর সাথে কাকে যোগ করা লাগবে? এর মান 1, এবারের মান 0, তাহলে 1 এর সাথে যোগ করা লাগবে কাকে? ভাইয়া 1 এর সাথে 0 কে। এবার 0 এর সাথে 1 যোগ কর, আনসার 1, 1 এর সাথে 0 যোগ কর, আনসার 1। যাই করস না কেন আনসার 1 ই হবে। এই জন্য আমরা বলি কোন চলক এবং তার উপর কমপ্লিমেন্ট যদি যোগ আকারে থাকে আনসার কত হয়? 1 হয়। এই যে দেখ এর মান 0,
তাহলে এ বারের মান হবে 1। আগে 0 দিয়ে এ বারের মান বের করে ফেললাম, এর মান 1, এ বারের মান হবে 0। তাহলে এর মান 0, এই যে 0 বসালাম, এ বারের মান 1, 1 বসালাম, 0 এর সাথে 1 যোগ করলে 1। সেম এটার ক্ষেত্রেও 1 এর সাথে 0 যোগ করলে আনসার 1। এই জন্য আমরা বলছি কোন চলক এবং তার উপর কমপ্লিমেন্ট যোগ করালে আনসার কত হবে? 1 হবে। এটা বুঝতে পারছিস কিনা বলতো স্যার? এটা বুঝতে পারছিস কিনা বলতো স্যার একটু? কি রে সাফওয়ান, তুই এখানে কি কি কোশ্চেন করিস? 4GL মানে কি? ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তুই এখানে এই প্রশ্নগুলো কেন করছ রে বাপ? দেখ দেখ এবার এটা একটু করতো, এটা একটু বুঝছিস কিনা আমাকে আনসার দে তো, কথা বলতে একটু আনসার দে, কথা বলিস না। তোর এখানেও কথা বলতেছিস, আমি যা বুঝতেছি। ক্লাসে মনোযোগ দিচ্ছিস না। ইয়া আহাদুল ইসলাম হাবিব, দেখ ক্লাসে মনোযোগ দিবি। এ প্লাস এ বার সমান 1 প্রমাণ করতে বলছে, কথা বুঝিস। এর কয়টা মান হইতে পারে? দুইটা। যদি এর দুইটা মান হইতে পারে, এটাই তুই না জানোস, এইখানে তোর সমস্যা। এই দুইটা মান কেন হইতে পারে আগে বলছিলাম, লাইভ ক্লাসটা প্রথম থেকে দেখবি। এবার এর মান যদি 0 হয়, এবারের মান কত স্যার? 0 কে উল্টাইলে হচ্ছে এই, মানে এর মান 0 তো, বার মানে হচ্ছে উল্টানো, তাহলে এবার মানে হচ্ছে 0 কে উল্টালে আনসার 1। এর মান 1 হইলে এবার মানে 0, 1 কে উল্টালে আনসার 0, 0 কে উল্টালে আনসার 1 হলে 1 কে উল্টালে আনসার 0 হবে। এবার এটা অনুযায়ী মানটা বসা, এ প্লাস এবার, এর মান 0, এবারের মান 1, 0 এর সাথে 1 যোগ করলে আনসার কত? 1। অনেকক্ষণ ধরে চিল্লা যাচ্ছে। এর মান 1, এর মান 1, এবারের মান 0 বসা, 1 এর সাথে 0 যোগ করলে আনসার 1। তার মানে তুই এবারের মান যাই বসাস না কেন, আনসার সবসময় কি আসতেছে? 1 আসতেছে। এই জন্য বলতেছি এ প্লাস এবার সমান আনসার 1। এ প্লাস এবার সমান আনসার 1। বুঝতে পারছো? এ প্লাস এবার সমান আনসার 1। মানে কোন একটা চলক এবং ধরে এবি এবি এবং তার উপরে বার, তাদেরকে যোগ করালে পুরোটার উপরে বার, যে চলক সেই চলক পুরোটার উপরে বার যোগ করালে আনসার 1 হবে। এবার বুঝছিস কিনা বল, এবার বুঝছিস কিনা বল। বুঝছিস কিনা বল, দ্রুত বল, ঠিক আছে? আর তোর একটু ক্লাসটা তোদের প্রোফাইলে শেয়ার করে দিস, ঠিক আছে? এবার বুঝছিস কিনা বল, লাস্ট সূত্র বাকি রয়ে গেল, বুঝা গেছে কিনা তাড়াতাড়ি বল। বোর্ডেরটা দেখাই দিচ্ছি তোদেরকে। বুঝছি, ভেরি গুড। এবার তুই আমাকে একটু বলতো বাপ, স্যার এটা অনুসারে, এই যে এইটা অনুসারে দেখ, এ মান যখন 0 ধরতেছে, এবারের মান 1, তাহলে 0 1, মানে এখানে যেটা প্লাসের সম্পর্ক ছিল প্রথম ক্ষেত্রে, এটা হবে গুণের সম্পর্ক। আর এর মান 1 ধরলে দ্বিতীয় ক্ষেত্রে সেম 1 0, এটা হবে গুণের সম্পর্ক, কারণ আমি এখন গুণ করতেছি। আগে 0 প্লাস 1, এর মান 0 ধরলে 0 প্লাস 1 যোগ করতেছিল, এখন করবে কি? গুণ, কারণ এখানে গুণের সম্পর্ক। বল 0 এর সাথে 1 গুণ করলে 0, 1 এর সাথে 0 গুণ করলে 0। কোন চলক তার উপরে বার গুণ করলে আনসার সবসময় কত আসবে? 0 আসবে। কোন চলক তার উপরে বার গুণ করলে আনসার সবসময় কি আসবে? 0 আসবে। এমডি তাজদিদ, আবার কেমনে বলবো? যখন বুঝাচ্ছিলাম তুই যাই গুগলে সার্চ মারতেছিলি 4GL কি, একটু কষ্ট করে লাইভটা দেখে নিস ভাই, বুঝছো? 3বার বুঝাইছি অলরেডি। এই বল গুণেরটা বুঝছিস কিনা? তুই আনসার এর মান যাই বসাস না কেন, আনসার সবসময় কি হবে? 0 হবে। আনসার সবসময় কি হবে? 0 হবে। বল বুঝছিস কিনা, গুণেরটা বুঝছিস কিনা বল। একটু কমেন্ট কর। তারপর এখানের আর একটা, বুঝছো? এই যে গুড 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 গুড, 4-5 জন কমেন্ট করতেছে, বুঝছি, ভেরি গুড। আচ্ছা, এখানে আরো অনেক সূত্র আছে। এখন এখানে সব সূত্রগুলো তোকে আজকে না পড়াই, সব সূত্রগুলো পড়াইতে গেলে কি হবে জানোস? তোর একটু মনে রাখতে কষ্ট হবে। তোদেরকে আজকে যে একটা সরল দেখা, এই সূত্রগুলো রাখি, স্টকে রাখি, একটা একটা আস্তে আস্তে বাইর করবো, ঠিক আছে? বুঝতে পারছস? দেখ 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 দেখ, স্টকে রাখলাম সূত্রগুলো। এখন আমাদেরকে এখানে মেন টার্গেট হচ্ছে সরল করা। আরে বাপ, সরল করাটা যে কতটা ইজি তোরা যদি জানতি, তোরা বলতে স্যার আমরা খালি সরলই করবো, তোরা শুধু শুধু ভয় পাস। দেখ, মনে কর এটা দিল, বললো যে এটা দিয়ে সরল করতে, ধর এটা দিয়ে বলছে সরল করতে। আচ্ছা স্যার, সরল করা মানে কি আমাকে একটু বল। একটা জটিল ফাংশনকে বা একটা জটিল ম্যাথকে সরল উপায় নিয়ে আসা, তাই না স্যার? এটা তোমাকে দেওয়া আছে, এটাকে আরো যত সরল উপায় রিপ্রেজেন্ট করা যায় তত সরল উপায় রিপ্রেজেন্ট করো। আচ্ছা স্যার বুঝলাম, কিভাবে করবো? সরল করার জন্য আমি তোমাকে শুধু দুইটা কথা মাথায় রাখতে বলবো, বাবা আমার এই দুইটা কথা মাথায় রাখ।
সরল যদি না হয় আমাকে বলিস। স্যার কিভাবে সরল করার প্রথম কাজটা হচ্ছে, সরল করতে গেলে তুই দেখবি কোনো কমন যাচ্ছে কিনা। 2 নাম্বার, কমন না গেলে সূত্র। আচ্ছা এখানে 1 2 যে দিছি, এরকম না যে যে 1 কে আগে অ্যাপ্লাই করতে হবে 2 কে পরে, এরকম না। তুই 2 কে আগে অ্যাপ্লাই মানে আমি লিখার সময় একটু আগে পরে লিখছি, আর কিছু না স্যার। যেমন আমি এখানে বলছি সরলের টেকনিক 2টা, কমন সূত্র, হয়তো কমন নিব অথবা সূত্র অ্যাপ্লাই করবো। কমন না গেলে সূত্র এভাবে মাথায় রাখতে পারি। মনে মনে কর যে এটা দেওয়া হলো, সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করবো, সূত্র না গেলে কমন নিয়ে ফেলবো। ঠিক আছে, এইভাবে করে করে আমরা সরল করব। দেখ দেখ তোকে একটা ম্যাথ করলে তুই বুঝে যাবি। দেখ শুন, কমন সূত্র, যেটা ইচ্ছা অ্যাপ্লাই কর প্রথমে। আচ্ছা তুই আমাকে বলতো, এখানে নর্মালি আমি যদি চিন্তা করি, এখানে কি কোনো সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে? ধর এই এই সূত্র থেকেই, আমি বাইরে সূত্র দিই নি, এই সূত্র থেকে ম্যাথটা করতেছ, এই সূত্রের দিকে তাকাই, এখানে তাকা, বল যে কোনো সূত্রকে অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা। তোর একটু মাথাটা খাটাতো, কোনো সূত্রকে অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা। সূত্র না গেলে আমরা কমন নিয়ে ফেলবো, কমন নিয়ে কাজ করবো। দেখি বলতো কোনো সূত্র কমপ্লেন, কোনো সূত্র দেওয়া যাচ্ছে কিনা। স্যার আপনার দেওয়া সি প্রোগ্রাম করছি, এটা কিভাবে এটা কিভাবে যাচ্ছি করবো যে কোডিংটা রাইট হয়েছে, এটা কিভাবে জানবা যে কোডিংটা রাইট হয়েছে? কোডিংটা রাইট হয়েছে কিনা জানতে হলে সি কম্পাইলার নামাও, ওইখানে কম্পাইল করো, তারপর দেখো তোমার আনসার মিলতেছে কিনা। দেখো তো কোনো সূত্র যাচ্ছে কিনা। নাজমা সানু অলরেডি বলছে সূত্র যাচ্ছে না, সে দেখে ফেলছে সব সূত্রগুলো যাচ্ছে না। তাহলে বাকিরা বলতেছে যে সূত্র যাচ্ছে, যেহেতু বাকিরা আনসার দিচ্ছ না। না, ভেরি গুড, এই যে আনসার পাচ্ছি, ভালো লাগতেছে। এই আহসানুল্লাহ না কি নাম ওর, দুঃখিত বেতন নাম্বার ভুল করতে, আহাদুল ইসলাম হাবিব, তুই বলতো যাচ্ছে না। আচ্ছা তোদের কথাই ধরে নিলাম সূত্র যাচ্ছে না। আচ্ছা সূত্র না গেলে কি করতে হবে? কমন, কমন নেই। দেখ সূত্র যেহেতু যাচ্ছে না, তোরা বলতো আমি কমন নিচ্ছি। আচ্ছা দেখ সূত্র যাচ্ছে না, কমন নিচ্ছি, আমি যদি একটু চিন্তা করি এটা এবং এটার ভিতরে কি কমন যায়, তুই বলবি স্যার এটা থেকে তো এও কমন নিতে পারি, এটা থেকে তো বিও কমন নিতে পারি। বড় তো চিন্তায় পড়ে গেলাম। কমন মানে তো বুঝো, যেটা ওর থেকে আছে এটা ওর থেকে আছে। তো এভাবে বুঝতে গেলে একটু কষ্ট হবে। তুই যে কোনো একটা কমন নে, যা প্রথমে এ কমন নে। এই কথা বুঝ, এ চলে গেল, এ চলে গেলে এখানে অবশিষ্ট কে? স্যার বি, প্লাস এ চলে গেল, এ চলে গেলে অবশিষ্ট কে? কথা বল, বি প্লাস এ। স্যার এই পাশেরটা থেকে কেন কমন নেন নাই? আস্তে আস্তে তুই বুঝে যাবে যে কমন কোথা থেকে নেওয়া লাগবে, কমন কোথা থেকে নেওয়া লাগবে না। কমনেরও কিছু সিস্টেম আছে। কমন নিতে হয় যে ওই জায়গা থেকে, যে জায়গা থেকে নিলে আমার সুবিধা হবে। আমি চাইলে তিনটা থেকে একসাথে কমন নিতে পারতাম, কিন্তু তোর বুঝতে একটু কষ্ট হইতো, এই জন্য আমি 2টা থেকে আগে কমন নিয়েছি। এই কমন নিয়ে এটা বুঝছিস কিনা দেখতো স্যার, এই যে এখানেও এ আছে এখানেও এ আছে, এ কমন নিলাম। কিন্তু তুই যদি বলিস না স্যার আমি বি কমন নেবো, বি কমন, কোনো সমস্যা নেই। কথা কি বলছি বুঝতে পারছস? এবার এই কমন নেওয়ার পরও এই লাইনে এসেও তুমি 2টা কাজ করবা বাবা, সেটা হচ্ছে কি জানো, একটা হচ্ছে কমন, একটা হচ্ছে সূত্র। অলরেডি তো কমন নেওয়া আছে তাই না? তাহলে আমরা দেখি তো সূত্র কোনো অ্যাপ্লাই করতে পারি কিনা। এই লাইনে এসে কোনো সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা একটু বলতো, যারা যারা এখানে আসোস একটু দেখতো। এই লাইনে এসে, এই লাইনে এসে, এই লাইনে এসে একটু এখন বলতো কোনো সূত্র কি অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা। প্রত্যেকটা লাইনে আমি চেক করবো, দেখি বলতো কোনো সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা স্যার। বল বল। যাচ্ছে না স্যার, এই যে সাফন বলতেছে এই লাইনে কোনো সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে না, এবার এটা হাতে রাখি, যাচ্ছে না। স্যার 3 নাম্বার সূত্র হয়, 3 নাম্বার সূত্র আমরা একটু খুঁজি। 1 2 3, হ্যাঁ গুড। কি নাম? যেটাই হোক, নাম করতে পারতেছি না, দুঃখিত। এই যে 3 নাম্বার সূত্রটা, একই রকম অনেকগুলো জিনিসকে যোগ করলে একটা হয়, তাহলে একই রকম 2টা বি কে যোগ করলে, বাপ বলতো 2টা বি কে যদি যোগ করতি, এই যে এর জায়গায় এইটার ফলাফল বি হিসেবে দাঁড়াইলো এ বি প্লাস এ। আশা করি জিনিসটা বুঝতে পারছস। এবার আমার কথাটা বুঝিস। সেম এই লাইনে এসে আমার কাজ সূত্র নয়তো কমন। এখন সেম এখানে কোনো কমন, দুঃখিত কোনো সূত্র যাচ্ছে না। তুই যদি দেখো, তো আমি যদি এই সূত্রগুলো নিয়ে তোকে কাজ করতে বলি, কোনো সূত্র যাচ্ছে না। তো সূত্র না গেলে কমন নিবি। দেখি বলতো স্যার এই 2টাতে কমন কে আছে? স্যার এ আছে। এ এখান থেকে চলে গেলে কে থাকবে? স্যার বি থাকবে। এ এখান থেকে চলে গেলে কে থাকবে? অনেকে বলে স্যার জিরো থাকবে, গোল্লা থাকবে। তোর মাথা থাকবে, গোল্লা কেন থাকবে তুই আমাকে একটু বলতো স্যার। আচ্ছা এই যে কথা, এই ইন্টু ওয়ান একই কথা নাকি বলবি? কথা বুঝ, এই যে কথা, এই ইন্টু ওয়ান কে একই কথা না? দিই স্যার, মনে রাখবি ওয়ানটা মানে ওয়ানটা সবসময় থাকে, আমরা লিখি না যে থাকে। তাহলে এই যদি এখান থেকে আমি নিয়ে ফেলি, একটা কথা থাকবে বল, ওয়ান থাকবে। এটা বোঝা গেছে কিনা বল? এই লাইনে এসে আমার 2টা কাজ, সূত্র এবং কমন। এই লাইনে এসে কোনো সূত্র যাচ্ছে কিনা দেখ, সূত্র গেলে অ্যাপ্লাই করে দে। এই লাইনে এসে সূত্র যাচ্ছে কিনা দেখ, সূত্র গেলে অ্যাপ্লাই করে দে। বি প্লাস বি ইকুয়ালস টু ওয়ান কেন হবে স্যার? বি প্লাস বি ইকুয়ালস টু কি ওয়ান হয়?
এই যে আচ্ছা আনসার এখানে উল্টা পাল্টা আসতেছে। তাহমিদ, ভেরি গুড। তাহমিদ তোমার আনসারটা দিচ্ছি, ম্যাথটা আমি আরেকভাবে সলভ করাবো, টেনশন করিও না। এই যে পারভেজ শাহজাদা অলরেডি আনসার 1 দিয়ে দিয়েছে, ভেরি গুড, গুড, ভেরি গুড। হাই, তোর আনসার ভুল কিনা চেক করে এবার। এই স্যার বলতো b+1 কি সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো? 1 এর সাথে যাকেই যোগ করবি আনসার কত হবে? 1। তাহলে b+1, এটা এগুলো কিন্তু আবার তোকে বোঝানোর জন্য দিয়েছি, তুইও দিয়ে দিস না। এই যে আনসার আমরা কত লিখে ফেলতে পারবো? 1a লিখে ফেলতে পারবো। কিভাবে? b+1 মানে 1, এর সাথে 1 গুণ করলে আনসার a। বুঝা গেছে কিনা বল, বুঝা গেছে কিনা বল, বল 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 তাড়াতাড়ি বল, বুঝা গেছে কিনা? তুই বলতো বাপ, বুঝা গেছে কিনা? হ্যাঁ হ্যাঁ জি স্যার, একটু কমেন্ট করতে হবে। হ্যাঁ যাচ্ছে 2 নম্বর সূত্র, ভেরি গুড। জি স্যার, আনসারে ভেরি গুড। ইয়েস স্যার, জি স্যার বুঝছি, ভেরি গুড। এখন থেকে মজা হবে যে করে, তুই দেখ। এবার আয়, এবার আয়, ম্যাথটা আরেক রকম ভাবে করে দিই তোকে। আজকে একটা জিনিস শিখাই আমি, ঠিক আছে? কি শিখাবো জানোস? একটা ম্যাথকে অনেকভাবে সমাধান করা যায়, যার মাথা যেভাবে খেলে। ঠিক আছে? যার মাথা যেভাবে খেলে মানে কি স্যার, এটা কি বলতেছেন আপনি? এখানে খেলাধুলা কেন করতে হবে? মানে যার মাথা যেভাবে কাজ করে। চকবাজার আসার যেরকম অনেকগুলো রাস্তা আছে, একটা ম্যাথকে সমাধান করার অনেক রাস্তা আছে। যার মাথা যত সহজে ওই জিনিসটাকে আয়ত্ত করতে পারে, কত হচ্ছে এটা। অনেকে এভাবে করে ফেলছে, কিন্তু অনেকে যদি তার মাথাটাকে আরেকটু ভালো মতো ক্যালকুলেশন করাইতে পারতো, এটা তার দোষ না, আমি একবারও তার দোষ দিচ্ছি না। সে হয়তো ম্যাথে টুইক, অথবা সে ম্যাথ কম প্র্যাকটিস করছে, এই জন্য তাকে এই যে তার মাথা বা তার ব্রেনটাকে ভালো মতো ইউজ করতে এখানে পারতেছে না। সে যদি এভাবে চিন্তা করতো যে এটাও তো অ্যাবি, এটাও তো অ্যাবি, মানে অ্যাবি মানে মনে করে এর মান 10, এটা 10 × 5 প্লাস বি এর মান 5 × 10, 5 × 10 যে কথা, এটাকে তো সাজায় আবার 10 × 5 লিখতে পারি, একই কথা, তাই না স্যার? জি স্যার, একই কথা, মানছি আপনার কথা আমি। তো একই কথা হইলে তুই একই রকম একাধিক জিনিসকে একটা এবি লিখতে পারবি কি পারবি না বল? এই দুইটা এবি কে একটা এবি লিখা যায় কি যায় না বল? তুই আমাকে শুধু এটা বুঝা, দুইটা এবি কে একটা এবি লিখা যায় কি যায় না বল? স্যার একটা কোশ্চেন আছে কর, অনেকদিন পর জাহিদ ইসলাম, তোদের সাথে অনেকদিন পর, বল। লিখা যায়? আচ্ছা, লিখে গেলে দুইটা এবি কে একটা এবি লিখলাম। এখন সেম আমার কাজ হচ্ছে কমন এবং সূত্র, আমি এখান থেকে কি কমন নিয়ে ফেললাম, যেহেতু এ আছে এ কমন নিয়ে ফেললেই আমার আনসার চলে আসছে। দেখ, বি, এখান থেকে এ চলে গেলে 1, এ b+1 মানে কত, আবার 1, এই যে আনসার এ চলে আসছে। এ বুঝা গেছে কিনা বল? 8 থেকে দিতাম, সহজ পারতো না, 8 দিতাম আবার। এই ম্যাথটাকে কি আরেকভাবে সমাধান করে দিব আমি, বল? এই মানতাহা খানম, দেখ বাপ, একটা ম্যাথকে আবার বলছি, এটাকে শখ বাজার মনে করে, এটা হচ্ছে গন্তব্য, এটা আমার শখ বাজার, যেখানে সবাই আছে। পড়ালেখার জন্য সবাইকে যেখানে আসতে হয়, শখ বাজার আসার একটা মাত্র রাস্তা না, অনেক রাস্তা আছে। তুই জিসি মোড় থেকে শখ বাজার আসবি, কথা বুঝিস, বদলার থেকে শখ বাজার আসবি, 2 নম্বর গেট থেকে শখ বাজার আসবি, জামাল খান থেকে শখ বাজার আসবি, যেখান থেকে আসবে না কেন, তুই কি একটা রাস্তা মেনটেন করে আসতে নাকি অনেক রাস্তা থেকে আসতে পারো? অনেক রাস্তা দিয়ে আসা যায় না? তাহলে এই যে এখান থেকে আমার গন্তব্য এখানে, এখান থেকে গন্তব্য এখানে, আমার গন্তব্য যেখানে, এখানে আমি অনেক ভাবে যেতে পারি। কথা বুঝতে পারো, যে যার মাথা যেভাবে ক্যালকুলেশন করাইতে পারে। স্যার করে দেন আরেক রকম। ইয়েস স্যার, ওকে। এখন আমি কি আরেকটা করতে দিব তোদেরকে? ওকে, আরেকটা করতে দেখি, বলস? হ্যাঁ, একটু দাঁড়া, একটু বানাই একটা, হ্যাঁ। তো নিচ থেকে দিচ্ছি, দেখি পারস কিনা তোরা। এ বি সি, এ সি প্লাস এ, কর তো এটা, দেখি পারস কিনা, দেখতে পারস কিনা, এটা কর তো।
কি লাইক হয়ে গেছে। কি রে, আনসার কি কেউ দিচ্ছস না? তোরা খুব কষ্ট দিলি আমাকে। তোরা মাত্র সাইটটা শেয়ার করলি, আমার মনে হয় সাইটটা শেয়ার তোরাও করস নাই, আমাদের কোচিং এর স্টাফরাই করছে। যে একটা কাজ করলি তোরা, একটা শেয়ারও করতে পারলি না। আহারে কষ্টের বিষয়, বাদ দে, শেয়ার করলে বা না করলে না করে, এগুলো নিয়ে আমার কোনো ফেরা নাই, এমনি বলতেছি বাপ। কোথাও টপিক পাচ্ছি না দুজন। এই এটার আনসার কি বলতেছে বললাম, আনসার এ, আনসার এ, ভেরি গুড। এই ভেরি গুড দিছি মানে কিন্তু আমি শিওর নাম দেখে মার দিছি যে আয়। কিন্তু আনসার মাত্র বের করতে পারছে দুইজন, সাইদ মোহাম্মদ আসাদুল্লাহ, আর একটা নাম হচ্ছে মুস্তফা আন্নাইম। ইমান উদ্দিন ফারুক বলতেছে স্যার করে দেন। আচ্ছা ভাই, অবশ্যই করাই দিব, কোনো টেনশন করিস না। তোকে কতভাবে করাই দেওয়া লাগে সেটা বলবি, শুধু সেটা করাই দিব। স্যার পারছে আনসারে, আমি শেয়ার দিছি, গুড। আচ্ছা সমস্যা নেই, এমনি মজা করছি, শেয়ার নিয়ে আমার কোনো প্যারা নেই, ফেমাসে যাচ্ছি না। শাহাদাত কবির, সবাই আনসারই মারি দে। জানি না আনসার, কিন্তু সবাই আনসারই মারি দে। ওই যে একজন ভিন্ন আছে, আনসার সি। চাই আমরা একটু করি। ওকে, মোটামুটি আনসার পেয়ে গেছি, যা পাওয়া। আয়, স্যার আনসার। আচ্ছা ভাই দেখি, প্রথমে বুঝ, ম্যাথটাকে চাইলে আমরা অনেকভাবে সমাধান করতে পারি। স্যার কিভাবে? এই দুইটা কাজ, কমন সূত্র। দেখ তো স্যার, তো অন্য কালার ইউজ করলে ভালো হয় না? কালাম ইউজ করে দেখবো। আমারে ফুল ডাল কেন। আয়, দেখ স্যার, এখান থেকে আমি চাইলে যদি একটু মাথা খাটাইতাম, প্রথমে এই জায়গা থেকে, এখানে এ আছে, এখানে সি আছে, এই যে এখান থেকে এ সি কমন নিতে পারতাম। এই যে এখান থেকে এসি চলে যাইতে, এখান থেকে এসি চলে যাইতে, এখানে একটা বি থাকতো, এখানে একটা ওয়ান থাকতো। হ্যাঁ, এভাবে করা যাইতো স্যার, একভাবে যাবে। দুই নাম্বার ভাবে দেখ, এটা বাদ দি, এখানে একটা এ আছে, এখানেও একটা এ আছে, এটাকে বাদ দিয়ে এই দুটো থেকে কি কমন নিতে পারতাম? এ কমন নিতে পারতাম। হ্যাঁ স্যার, এটাও হবে। এটা থেকে এ চলে যাবে, এখানে একটা সি থাকবে, এখানে একটা ওয়ান থাকবে। জি স্যার, এটাও হবে। আবার আমি চাইলে এটা এবং এটাকে নিয়ে কাজ করতে পারতাম না? যে এখান থেকে এ এবং এখান থেকে এ কমন চলে গেলে এখানে বি ইন্টু সি প্লাস ওয়ান, ওটাতে ওয়ান হয়ে যাবে, এ প্লাস এ ইন্টু সি, তারপর ক্যালকুলেশন করতে পারতাম। মানে অনেক ভাবে করা যাচ্ছে স্যার, কথা বুঝিস, অনেক ভাবে করা যাচ্ছে। এবার আমি আমার মতো করি, এ সি কমন নিয়ে ফেলি, কমন নিয়ে ফেললে বি সি চলে, এই দেখ, ও দুঃখী, হ্যাঁ এসি, এখান থেকে এসি কমন যখন নিচ্ছে, এখান থেকে এসি চলে গেলে বি, এখান থেকে এসি চলে গেলে কত থাকে বলতো স্যার? ওয়ান। আর এখানে কত থাকে? এক। বল স্যার, এবার বল, এই লাইনে এসে কমন সূত্র, এসির জায়গায় এসি কে রাখ, এখানে একটা সূত্র অ্যাপ্লাই করি, বি প্লাস ওয়ান মানে কত? সরাসরি ওয়ান বসাই দিই, এই যে এসি এটা। এবার দেখ, এই জায়গায় কমন এবং সূত্র, এই ওয়ান লিখা যে কথা, না লিখা এই কথা, দাম নেই। ওয়ান কে বাদে এখানে কি কমন যায় বল? এ কমন নিলে সি, ওয়ানের দাম নাই, এখান থেকে ওয়ান, এর জায়গায় এ থাকুক, সি প্লাস ওয়ান মানে ওয়ান। আনসার এ চলে আসছে, বুঝতে পারছিস কিনা বল? আনসার এ চলে আসছে, বুঝতে পারছিস কিনা বল? বুঝতে পেরেছো কিনা বলো? বুঝতে পেরেছিস? এটা কি বুঝে দেওয়া লাগবে আর? বুঝছো স্যার? এখন কি, এই একটা 8:40 বাজে গেছে, আজকে ক্লাস শেষ করি। হ্যাঁ, কালকে তোদের সাথে দেখা হবে। কালকে একটু বিস্তারিত কাজ করব, এখানে আরো কিছু উপপাদ্য পড়াবো, ঠিক আছে? আরো কিছু উপপাদ্য পড়ানোর পরে কালকে সেম 7টা, কালকে হয়তো 6টা অথবা 7টা করে লাইভ নিয়ে ফেলবো। এই দেখ, কিছু বুলিয়ান, রাশিমালা, সরল, এই সরল গুলো কালকে করাবো। এই সরল গুলো, এখানে যে 10টা সরল আছে মনে হয়, কি রে, এই যে 10টা সরল আছে, এই যে 10টা সরল আমরা করাবো। করানোর পরে আমরা সত্য সারণী পড়াবো। এই যে 10টা সরল বা 10 11টা যা আছে, এই যে সত্য সারণী পড়ায় ফেলবো কালকে, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পেরেছিস কি বলতে যাচ্ছি? তাইলে আমরা কালকে এটা করব, যে 6টা বা 7টা যে কোনো একটা টাইমে কালকে জানাই দেওয়া হবে। কালকে একটু ক্লাসটা জয়েন করিস, আর আজকে ক্লাসটা যারা করে নাই সবাইকে একটু শেয়ার দিয়ে দিস।
তাড়াতাড়ি করতে পারে, কারণ আমি এখন রেগুলার এভাবে ক্লাস নিয়ে সেকেন্ড পার্টটা শেষ করে দিব। আর যারা পঞ্চম অধ্যায় করতেছে অফলাইনে, পঞ্চম অধ্যায় কর, পঞ্চম অধ্যায় পর চতুর্থ অধ্যায় আসবো, ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকিস, আমার জন্য একটু দোয়া করিস। কালকে আছে 26-20-এর সাথে ক্লাস। ততক্ষণ পর্যন্ত ভালো থাকিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ, মাগফিরাত জিন্নি ও ভুলে গেছি, তারপর দুঃখিত।